সালাম আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ কিনা? কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আছি মোটামুটি। কি খবর তোমাদের? পড়াশোনা কেমন চলতেছে? এই কমেন্ট গুলো ভালো মতো দেখতেছি না, আমার দেখতো। স্যার কেমন আছেন? আছি মোটামুটি, চলতেছে আর কি কোনো রকম। স্যার আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি গতকাল, কিন্তু আপনার মেসেঞ্জারে সেন্ড হচ্ছে না। কেন সেন্ড হচ্ছে না? আমি তো অ্যাসাইনমেন্ট চেক করতেছি সবার। সেন্ড হবে না কেন? এসিটা একটু ইয়ে করে দাও, কমায় দাও। হুম। আলামিন বলতেছে, স্যার আমি অ্যাসাইনমেন্ট দিছি এখনো দেখেন নাই। আমি তাইলে তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি। ধরো তোমাকে, তোমার একটা মেসেঞ্জার আছে, সেই মেসেঞ্জারে একসাথে 200টা অ্যাসাইনমেন্ট জমা পড়লো। একসাথে 200টা অ্যাসাইনমেন্ট আসছে তোমার মেসেঞ্জারে। হুম। তো 200টা অ্যাসাইনমেন্ট যদি তোমার মেসেঞ্জারে আসে, এই 200 অ্যাসাইনমেন্টের যতগুলা ছবি, এই ছবিগুলা ডাউনলোড করে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে কত সময় লাগবে একজন মানুষ হিসেবে? বলো তোমাদের সবাইকে কত সময় লাগবে? সময় লাগবে না? সো অ্যাসাইনমেন্ট দেখার জন্য টাইম লাগে, যেন তেন ভাবে অ্যাসাইনমেন্ট দেখলে তো হবে না। বুঝতে পারছো? সো তোমরা যারা অ্যাসাইনমেন্ট দিছো, হতাশ হওয়ার কিছু নাই। অ্যাসাইনমেন্ট আমি দেখতেছি ধীরে ধীরে আস্তে আস্তে। সময় লাগে, তুমি দেখবা 10 জন মানুষ চ্যাট করলে তোমার কাছে কেমন লাগে। আর তোমার তো পুরো মেসেজ ভর্তি থাকে, শুধু তোমাদের ব্যাচ না, আরো অনেক ব্যাচ আছে না, মেসেজ ভর্তি থাকে। আমি আস্তে 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 ধীরে 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 সবারটাই দেখতেছি। বুঝতে পারছো? তো এই জন্য একটু সময় দিতে হবে। অনেকে দেখা গেছে যে বারবার মেসেজ করো আমাকে যে স্যার অ্যাসাইনমেন্ট দেখেন নাই। দেখবো বাবা, সবারটাই দেখবো, একটু আস্তে ধীরে দেখবো। ফ্রি টাইমে বসে বসে ধীরে ধীরে দেখতে হয় এগুলা, কারণ অনেক লেখা থাকে তো। তো অনেক লেখা থাকার কারণে দেখা গেছে যে আমরা আহ সময় লাগে। আর একটা লেখা পড়তে হয়, লেখার মধ্যে ভুল ভ্রান্তি থাকে অনেকেরই, দেখবা তোমাদের নিচে ভুল ভ্রান্তিগুলো আমাকে আবার টাইপ করে লেখা লাগে, কোন কোন জিনিসগুলো তোমাদের ভুল হয়েছে, কোন কোন জিনিসগুলো। আর অনেকে তোমরা কোড ল্যাঙ্গুয়েজ বুঝো না। আমি দেখছি যে আমি একজনের খুব ভালো হয়েছে, আমি লিখছি মার্শাল্লাহ। তো বলে স্যার মাশাল্লাহ মানে কি? আমাকে আবার লিখছে। তো মাশাল্লাহ মানুষ কখন লেখে? যখন মানুষের ভালো হয় লেখাটা, তখন না মানুষ মাশাল্লাহ লেখে। এটাও যদি না বুঝো তাহলে আমি আর কি লিখতাম কও? আমার কাছে কি এতগুলা এত বড় ব্যাখ্যা লেখা সম্ভব? তোমার লেখাটা ভালো লাগছে পড়ে, আমি লিখছি মাশাল্লাহ, এটা দিয়ে তো বুঝতে হবে যে লেখা ভালো। ক্লিয়ার কিনা? তারপরে এখন আমি আবার মাশাল্লাহ লিখে আবার নিচে দিয়ে আমার লিখতে হয় যে লেখাটা ভালো হয়েছে। আমার তো যত কম টাইপ করা যায় তত ভালো, কারণ অনেক লেখা দেখতে হয় না। তো যাদের যাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিছো, বাবা কেউ অস্থির হয়েও না। সবার অ্যাসাইনমেন্ট চেক করবো, সবার। একটু আস্তে ধীরে, কারণ অ্যাসাইনমেন্ট গুলা ওই অনেক সময় ছবি আপলোড হয় না, ডাউনলোড হয় না। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে, একজন আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাইছো, মাটির মধ্যে হচ্ছে খাতা রাখছো, মাটির উপর এখান থেকে ছবি তুলে পাঠাইছো, তো আমাকে এটা আবার জুম করা লাগে। তোমরা যখন অ্যাসাইনমেন্ট গুলো আমাকে পাঠাবা, একটু জুম করে পাঠায়ও, একটু হালকা। মোবাইল যেমনই হোক, অ্যাসাইনমেন্টের জন্য তার নতুন মোবাইল কিনতে হবে না, মোবাইল যেমনই হোক সমস্যা নেই, কিন্তু অ্যাসাইনমেন্টটাকে একটু সুন্দর করে যাতে দেখা যায়, মানে আমি যাতে পড়তে পারি ওইভাবে। অনেকের সমীকরণ বা চিত্রগুলা তোমরা এত হালকা পেন্সিল দিয়ে করো, যখন আমাকে পাঠাও তখন আমি চোখে চিত্রগুলা দেখতে পারি না, মানে অনেক সময় নিয়ে আমাকে চিত্রগুলো দেখতে হয়। সো চিত্রগুলা একটু সুন্দর করে গাঢ় পেন্সিল দিয়ে করলে আমি বুঝতে পারি। কোনো জায়গায় ভুল থাকলে আমি ওইটাকে, অনেকের দেখবা মার্ক করে দিছি, যাদেরটা ভালো হয়েছে তাদেরটা আলহামদুলিল্লাহ লিখছি, মাশাল্লাহ লিখছি, যাদের লেখা, হ্যাঁ, তাদেরটা আমি লিখে দিছি। ঠিক আছে?
তো এই আর কি, ধীরে ধীরে জমা দাও সবাই। 1 তারিখের পরে তো আর জমা নিব না বলছিলাম, 1 নম্বর অ্যাসাইনমেন্টটা। তো আশা করি মোটামুটি আহ একজনের চাচি মারা গেছে, সে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে দিয়ে দিও, অসুবিধা নাই। ওর নাম কি আমি চোখে দেখতেছি না, আজমল হুদা না কি যেন লাগছে ওর নাম, দেখো তো নামটা কি। আজমল হোসেন, ঠিক আছে তুমি আজকে দিয়ে দিও। মানুষের মারা যাওয়ার সাথে তো আর কোনো কিছু না, তবে আমি অ্যাসাইনমেন্ট অনেকদিন আগে দিছি, আগে রেডি করে রাখা উচিত। বুঝতে পারছো? মোটামুটি এভাবে করে লেখো, ইনশাল্লাহ তোমরা ভালো করবে, আল্লাহ যদি কবুল করে আর কি। ঠিক আছে। আর আজকের ক্লাসটা আমি অল্প সময় নিব, খুব বেশি সময় নিব না। ক্লাসের বাকি যদি ক্লাস শেষ করতে পারি তো পারলাম, না পারলে হলো পরের দিনটার ক্লাসের সাথে অ্যাড করে দিব। যদি আজকে শেষ করতে পারি পুরোটা আলহামদুলিল্লাহ, শরীর যদি ফিট থাকে তাহলে পুরোটা শেষ করব, আর যদি কোনো কারণে না পারি তাহলে পরের ক্লাসের সাথে সেটা যুক্ত করে দিব আজকের ক্লাসটা। ক্লিয়ার কিনা? আর সবচেয়ে ভালো পজিটিভ বিষয় হলো, মাশাল্লাহ তোমাদের সবাইকে ধন্যবাদ যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। একজন শিক্ষক হিসেবে এটা খুবই আনন্দের যে আমার ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, তোমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছো। হ্যাঁ, অনেকে খারাপ লিখছো, লেখা অনেকের ভালো হয় নাই, তাদেরকে আমি লিখে দিছি যে এই এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, এই এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে, এই এই জায়গাগুলো ভালো করতে হবে, সেটা আমি লিখে দিছি তোমাদের অনেককে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। কোনো কারণে তোমাকে আমি লিখে দিছি যে এটা ইমপ্রুভ করতে হবে, এটা ভুল হয়েছে, এটা ঠিক হয় নাই, এগুলো আমি লিখে দিছি, এটা নিয়ে মন খারাপ করবে না। অনেকে দেখলাম যে খুব আপসেট হয়ে গেছে, আপসেট হওয়ার কিছু নাই। তোমার লেখা ভুল হইতেই পারে, খারাপ হইতেই পারে, এটার জন্য আপসেট হওয়ার কি আছে? আপসেট হওয়ার কিছু নাই। অনেকে আপসেট হয়ে আমাকে অনেক কিছু লিখতেছো, স্যার আমার এটা হয় না। আরে বাবা, মানুষ ভুল করতে করতেই তো শিখে। আপসেট হচ্ছে কেন? একটা অ্যাসাইনমেন্ট জমা দিছো, সেখানে প্রশ্ন ভুল আসতে পারে। অনেকে জিজ্ঞেস করছে স্যার কত পাইতে পারি, আমি লিখছি সাথে তুমি 2 পাবা, কাউকে লিখছি সাথে 3 পাবা, হ্যাঁ একজনকে বলছি 10-এ তুমি 4 পাবা। এগুলোর জন্য মন খারাপ করবা না। হ্যাঁ, কারো ভালো হবে, কারো খারাপ হবে, এখান থেকে আমরা ইমপ্রুভ করব। এটার জন্য মন খারাপ করা, আল্লাহ আমি একটা অ্যাসাইনমেন্ট এত কষ্ট করে দিলাম, আমার অ্যাসাইনমেন্টটা হয় নাই। অনেকের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বেশ কয়েক জায়গায় ভুল হয়েছে, সেগুলো ঠিক করে দিচ্ছি, এখানে নাম্বার পাবো না, এগুলো নিয়ে মন খারাপ করো না। এগুলো নিয়ে মন খারাপ করো না, মন খারাপ করলে নিজেকে কষ্ট দেওয়া হবে। এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না, চেষ্টা করো, ইনশাল্লাহ আহ তোমরা পারবা। এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই, এটা সবাইকে বললাম। তাহলে মেসেজ হলো, আমি আহ, তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো জমা দিব, অ্যাসাইনমেন্টগুলো দেখে দিব। ধীরে ধীরে বাবা, একটু সময় দিতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টগুলো তোমরা জমা দাও, আমি অ্যাসাইনমেন্টগুলো দিব। 1 তারিখের পরে যারা দিছো ওদেরকে আমি দেখবো না, 2-1 জন যে বলছো যে তার চাচি মারা গেছে সে ছাড়া এর পরেরগুলো আমি দেখবো না আর। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম আছে। নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হলো, অ্যাসাইনমেন্টগুলো একটু ক্লোজলি উঠাইও যাতে আমি দেখতে পারি। চিত্রগুলো একটু গাঢ় করে দিলে আমার দেখতে একটু সুবিধা হয়। ঠিক আছে, এটা গেল 2টা অপশন। নাম্বার থার্ড অপশন যেটা আমি এখন বলবো, এটা একটু ইয়ে করো। আমি তোমাদের টিচার, আমি তোমাদের সবকিছু সাপোর্ট দিব, এটা স্বাভাবিক, কিন্তু আমাকে অনেকে যেটা করো সেটা হচ্ছে হঠাৎ করে কল দিয়ে বসো, ভিডিও কল বা ফোন কল। তুমি যে কোনো কল দেওয়ার আগে অনুমতি চাইবা যে আমি ফ্রি আছি কিনা, এটা জানতে হবে। যেমন আমি কালকে হঠাৎ করে একটা মিটিংয়ে ছিলাম আমার অফিসে, কল দিয়ে বসছে, অ্যাসাইনমেন্ট আমার রিসিভ হয়ে গেছে, কথা বলতেছে স্যার আমার এটা স্টার্ট করছে এইভাবে যে স্যার আমি তো এটা লিখতে পারি নাই। মানে আশেপাশে সব আমার কলিগরা বসে আছে, বিষয়টা আমার জন্য খুব এম্বারেসিং না? তো আমি এখন তোমার সাথে ফোনে আমি বলতেছি আমি একটা মিটিংয়ে আছি, একটু পরে কথা বলি, তাও চালায় যাচ্ছ। এইগুলো একটু করা যাবে না বাবা, তোমরা টিচার হবা, তোমরা স্মার্ট ছেলে মেয়ে। হঠাৎ করে কল দিলে এতগুলো লোকের সামনে আমি কি কথা বলবো বলো, আমি কেমন সমাধান দিব? আমি তো একটা মিটিং আছে অফিসের ভিতরে। সো যদি কোনো প্রয়োজন হয়, ইমার্জেন্সি কল দিতে হয়, আগে জিজ্ঞেস করবো যে স্যার আমি কথা বলা যাবে কিনা। বাট আমার পক্ষে তো সবাই কল রিসিভ করাটা খুব টাফ। এমন একজন আছে যে 8-10 বার ফোন দিয়েছো, 8-10 বার ফোন দিলে আমার পক্ষে কিভাবে সম্ভব অ্যাটেন্ড করা? তখন তো আমি অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারবো না, আমাকে তো অনেকের অ্যাসাইনমেন্ট ফ্রি টাইমে দেখতে হয়। এই জিনিসগুলো একটু বাবা তোমরা যদি মেনটেন করো, আমার জন্য একটু উপকার হয়। ব্যাপারটা বুঝতে পারছো? এই জিনিসগুলো একটু মেনটেন করো, তাইলে উপকার হয়। তুমি অ্যাসাইনমেন্টগুলো পাঠাও, যে কোনো সমস্যায় বলো, আমি শেয়ার করব, কিন্তু সেটা যেন আমার উপর টর্চারের পর্যায়ে না যায়। এই জিনিসগুলো একটু সবাইকে বলে দিলাম। হ্যাঁ, আর এক্সপেকটেশন থাকবে, অনেকের আছে অনেক কিছু এক্সপেকটেশন থাকবে। যেমন একটা বিষয় আমি দেখলাম,
তোমরা অনেকে, আমি একটা নোট দিছি, তো সেই নোটটা দেওয়ার পরে অনেকে বলতেছো স্যার, আমাকে মেসেজ করতেছো যে স্যার এই নোটটা তো আসলে আমাদের কাছে আছে। তো এই নোটটা আমাদের কাছে আছে, তাইলে আমি বাবা তোমার কাছে আছে, আমার অন্য স্টুডেন্টের কাছে তো নাই। আমাকে ধরো 20টা স্টুডেন্ট একটা জিনিস লিখতে বলছে যেটা তার কাছে নাই, এটা আমি নোট করে দিছি তাকে। হ্যাঁ, তো এখন আমি এরকম আরো দিব। তো ওইটা তোমার কাছে থাকতে পারে কিন্তু তার কাছে তো নাই। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে অনেক প্রশ্ন আছে যেটা তোমরা হচ্ছে ঘাটো না, না ঘাইটা বলো স্যার আমাকে লিখে দেন। এটা করবা না, আমি কিন্তু যথেষ্ট পুরনো টিচার, তো আমি এই জিনিসগুলো বুঝি। খুঁজে বের করবা, একান্ত না পেলে তখন তো আমি আছি। খুঁজে বের করবা, দেখবা। যেমন অনেকের 1 নাম্বার অধ্যায়ে 9 নাম্বার প্রশ্নটা পাওয়া নাই, ওইটা আমি লিখে দিব তোমাদেরকে। সো এটা নিয়ে আহ হতাশ হওয়ার কিছু নাই। একটা নোট, অনেকে, আমি যেটা করছি এটা হয়তো ভালো লাগে নাই, বলছো যে স্যার আমার পড়া আছে আগে অন্য বই থেকে, কোনো সমস্যা নেই, পড়ো। দিন শেষে পরীক্ষার খাতায় লেখাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার কিনা? তো আমি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা যাতে মনে কষ্ট না পাও, সবারটা আমি দেখে শেষ করতে পারি নাই। 20 থেকে 30 জনের অ্যাসাইনমেন্ট এখনো বাকি আছে, আমি শেষ করতে পারি নাই। আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে এই অ্যাসাইনমেন্টটা দেখবো। তো আর সবচেয়ে বড় সুখের বিষয় হচ্ছে প্রচুর অ্যাসাইনমেন্ট জমা পড়ছে। প্রচুর অ্যাসাইনমেন্ট, এটা আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত ভালো। আর অ্যাসাইনমেন্ট পার্সেন্টেজ রেশিও হচ্ছে তোমাদের ভিতরে প্রায়, আহ, আমি যদি বলি এখন পর্যন্ত যা জমা দিছো এখানে যদি 100% করি, 70% অ্যাসাইনমেন্ট ভালো হয়েছে। 70%, 30% খারাপ হয়েছে। 70% অ্যাসাইনমেন্ট ভালো হয়েছে, আর 30% খারাপ হয়েছে। যাদের খারাপ হয়েছে লিখছি, যাদের ইমপ্রুভমেন্ট লিখছি। মন খারাপ করবা না, আমি তোমাদের সাথে আছি। আস্তে 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 এই জায়গাগুলো ইমপ্রুভ হবে সবার। একদম মন খারাপ করা যাবে না। আমি যেটা লিখছি যেটা খারাপ, এটা ট্রুটা বলাটাই ভালো। হয়তো তোমার দেখে খারাপ লাগছে আমার লেখাটা, যে স্যার এটা আমাকে কেন লিখলো, কিন্তু ট্রু লেখাটা ভালো না বাবা। এই ভুলটা যাতে এনটিআরসি পরীক্ষায় গিয়ে না হয়, সো ট্রুটা খুব ইম্পর্টেন্ট। যে একজন তো পুরো পারে না, কান্দাই দিছো, কান্নার কতগুলা ছবি পাঠাইছে আমার, এগুলা কান্দার কি আছে আমি এটা বুঝলাম না। খারাপ হইতেই পারে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, খারাপ ভালো মিলে মানুষের জীবন। মানুষের সবসময়, আমি আমার লাইফে কি সব প্রশ্ন সবসময় সঠিক ভালোভাবে লিখছি? না। আমি কি সব প্রশ্ন সঠিকভাবে পড়াই? না। ভুল ভালো মিলেই মানুষ, ভালো মন্দ মিলেই মানুষ। সো ট্রাই করবা। এই জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া বন্ধ করবা না। আমি সামনে আরো অ্যাসাইনমেন্ট দিব। পরীক্ষা নিয়ে আমি কথা বলতেছি, পরীক্ষার খাতাটা যেটা যখন আমি মেইন পরীক্ষাগুলো নিব, পরীক্ষার খাতাগুলো যাতে দেখার জন্য স্মার্ট কোনো ওয়ে আসে, সো সেই ইয়েগুলো আমি তোমাদের খাতার ব্যাপারে আমি কথা বলতেছি। আমরা হয়তো বা বিদ্যাবাড়ির ওয়েবসাইটের ভেতরে খাতাগুলো আপলোড দিলে, যার যার ইয়ে থেকে আপলোড দিলে খাতাগুলো আপলোড হয়ে যাবে, তখন ওইখানে আমরা পরীক্ষাগুলো নিতে পারবো। আমি ওইটার জন্য ওয়েট করতেছি। আর আমি এখনো পরীক্ষা নিব না, আরো কয়েকটা চ্যাপ্টার শেষ হলে পরীক্ষা নিব। কারণ তোমাদেরকে তো পড়ার সময় দিতে হবে। পড়ার সময় দিতে হবে একদম। আমি শেষ করলাম, কালকে পরীক্ষা নিলাম, তো পড়বা কখন? পড়ার সময় দিব, ধীরে ধীরে পরীক্ষা নিব। টেনশন করার কিছু নাই, সব সময় মতো হবে। ঠিক আছে? যেমন আজকে আমি 1 সপ্তাহ সময় দেওয়াতে প্রচুর অ্যাসাইনমেন্ট পড়ছে, কারণ আমি জানি যে তোমরা চাকরি করো, সংসার করো, বিভিন্ন ব্যস্ততা থাকে। সো আমি জানি তোমাদের অসুবিধা হয়। সো আমি ওইভাবে করেই দিই। সো পরীক্ষাটাও আমরা নিব, বাট একটু সময় নিয়ে। কিন্তু এটা নিয়ে কোনো অস্থির না, আগে পড়ো ভালোভাবে। আগে পড়ো, ঠিক আছে? তারপর আমরা পরীক্ষা নেব ইনশাল্লাহ। এবং পরীক্ষা, বিদ্যাবাড়ির ওয়েবসাইট যদি ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। ওইখানে একটা নতুন ফিচার নাকি আনছে, আমাকে মুকুল স্যার বললেন, যে ওইখান থেকে বসে বসে আমরা টিচাররা খাতা কাটতে পারবো। এখন যেমন আমার অনেক কষ্ট হয়, আমার মোবাইল পর্যন্ত হ্যাং হয়ে গেছে। এমনও ছবি ডাউনলোড করতে করতে আমার মোবাইল হ্যাং হয়ে গেছে। মানে ওই ছবিগুলো ডাউনলোড করে করে দেখে 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 করতে হয়। সো ওইটা নাকি অনেক স্মার্ট সিস্টেম হবে, স্যার যেটা বললেন। তাহলে তো আরো ভালো আমাদের জন্য, আমরা আরো সুন্দরভাবে খুব দ্রুত খাতা কাটতে পারবো। সো ওইটার জন্য একটু ওয়েট করি, আর আমরা পড়ি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর আরো কিছু নোট দিব, আমি একটু আস্তে আস্তে রেডি করতেছি, পাবা তোমরা সবাই। আর কিছু ভাইবার কোশ্চেনও দিব, সেগুলোও পাবা। এগুলো আমার তরফ থেকে, যাতে ভালো পড়তে পারো। একটা জিনিস মাথায় রাখবা, আহ, আমার মন ভালো, আমার মনটাকে ভালো করতে দাও। লেবু চিপলে তিতা হয়ে যায়, বেশি বেশি চিপিও না, তাহলে তিপা হয়ে যাবে, তখন ভালো লাগবে না আমার দিতে। ব্যাপারটা বুঝতে পারছো? তো ভেরি সিম্পল। তোমাকে আমি যে জিনিসটা পড়াচ্ছি সেটা আমার মনের আনন্দ থেকে পড়াচ্ছি, ব্যাসটা আমার নিজের মনের আনন্দ থেকে আমি পড়াচ্ছি। ওইখানে বেশি চিপা দিও না, তাহলে ভালো লাগবে না আমার। ক্লিয়ার? বেশি চিপলে তখন ভাল লাগে না। খুব সিম্পল। হ্যাঁ, বেশি চিপলে আমি একদম পছন্দ করি না এটা। তখন আমি আমার মতো করে আগাবো। আমি কিন্তু প্রফেশনাল টিচারদের মতো পড়াই না, একদম খুব আন্তরিকভাবে নিজের ভাই বোনকে যেভাবে পড়াই সেভাবে পড়াই। তো ওইভাবেই পড়বা। ঠিক আছে? আচ্ছা, যেমন একজন লিখছে, স্যার আমার ভুল ধরিয়ে দিয়েছেন, এজন্য আমার কাছে খুব ভালো লাগছে।
আরেকজন লিখছো স্যার আমার যে ভুলটা হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা আমি নতুন করে করছি, আপনাকে পাঠাইছি, ওকে আমি দেখে দিব। আচ্ছা, আরেকজন লিখছো স্যার আমার যে জায়গাটা আপনি ভুল লিখে দিয়েছেন সেই জায়গাটা ঠিক করতে হবে, পরবর্তীতে আপনি মাশাআল্লাহ লিখলে খুব খুশি হব। ঠিক আছে, যদি ভালো হয় তাহলে আমি মাশাআল্লাহ লিখবো, ভালো না হলে লিখবো না, এটা গ্যারান্টি দিতে পারতেছি না আমি। ওকে, আমাদের গত ক্লাসের কিছু পড়া বাকি ছিল। হ্যাঁ, গত ক্লাসের কিছু পড়া বাকি ছিল, তা সেটা আমরা পড়বো, কারণ আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয় নাই। আজকেও আমরা শেষ করতে পারবো কিনা জানি না, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়, আর তাড়াহুড়া করতে আমি যেতে যাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, আহ এবার আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব। এই আমার ছবি দেওয়ার দরকার কি, ওরা তো জানে আমার নাম অব্র। আচ্ছা, আমি একটা জিনিস একটু জাস্ট আমি এখানে একবার ডাইরেক্ট উঠাই নিয়ে আসছি যাতে আলোচনা করতে সুবিধা হয়। আরো কিছু বিষয় আছে, ওগুলো আলোচনা করব। দেখো, মুদ্রার মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মুদ্রার মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তো মুদ্রার মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কি, এটা কিন্তু অনেকে আমরা জানি না যে আসলে মুদ্রার মূল্যের মুদ্রার মূল্যের সাথে দাম স্তরের সম্পর্ক কি, এটা কিন্তু আমরা অনেকে জানি না। ঠিক আছে, মুদ্রার মূল্যের সাথে দেখো, কোনো মুদ্রার মূল্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা আগে যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনতাম এখন আমরা তার থেকে কম টাকা দিয়ে প্রোডাক্ট পাবো। খুব সিম্পল একটা জিনিস বুঝে, আমাদের জাকিয়া বলছে স্যার স্কুলের ইকোনমিক্স ক্লাসটা আপনি নিলে ভালো হতো। আমি তো ইকোনমিক্স ক্লাসটা আমারই নেওয়ার কথা, কিন্তু আমি আসলে সময় পাচ্ছি না বাবা, এজন্য আমি নিতে পারতেছি না। আমি শুধুমাত্র তোমাদের ব্যাচটাই পড়াইতে চাচ্ছি। আমি বিসিএস এর ক্লাস এন্ড কিছু কোনো ক্লাসই এখন নিচ্ছি না, শুধু তোমাদের ক্লাস, ফাইন্যান্সের আর মার্কেটিং এর ক্লাসটা একটু নিয়ে দিচ্ছি, এই তিনটার ক্লাস নিচ্ছি, বাকিগুলো আমি নিচ্ছি না, আমার শরীর কুলাচ্ছে না। শুধুমাত্র তোমাদের ব্যাচের ক্লাসগুলো নিচ্ছি আমি। আচ্ছা, তো মুদ্রা নিয়ে বলি, একটা খুব সিম্পল একটা কথা বলি। ধরো, যে কোনো একটা পণ্য আমি বাজারে কিনতে গেলাম। আমি যদি কোনো একটা পণ্য বাজারে কিনতে যাই, তাহলে আমার দেখা গেছে সেই পণ্যটা বাজারে কিনতে গেলে যদি পণ্যের দাম বেশি হয়, তাহলে আমার মুদ্রার মান কি হবে? বেশি হবে। ভেরি সিম্পল, পণ্যের দাম বেশি হলে মুদ্রার মানটা কম হবে। আবার পণ্যের দাম কম হলে মুদ্রার মানটা কি হবে? বেশি হবে। অর্থাৎ আমি যদি আগে কোনো পণ্য কেনার সময়, পূর্বে যখন আমি কোনো একটা দ্রব্য বা সেবা ক্রয় করতে যেতাম, তখন যেই টাকা লাগতো, এখন আমি যদি মার্কেটে যাই তাহলে যদি দেখি যে আমার সেই পণ্য বা সেবাটা আরো কম পেয়েছি, তাহলে আমার মুদ্রার মান কমে যাবে। ভেরি সিম্পল, আমার মুদ্রার মান কমে যাবে। পূর্বে আমি যে টাকায় ক্রয় করছি, যেমন ধরো 1 কেজি চাল কিনলাম আগে, ধরো আগে 1 কেজি চাল আমি 40 টাকায় কিনলাম, এখন আমি বাজারে গেলাম 1 কেজি চালের দাম 70 টাকা, কথার কথা 30 টাকা বেড়ে গেল, ধরো 2 বছরের ব্যবধানে, কথার কথা। তাইলে আমার মুদ্রার মান বাড়ছে না কমছে? আমার মুদ্রার মান কি হয়েছে? কমছে। তার মানে আমি সবসময় মুদ্রার মান যদি বাড়ে তাহলে আমি অধিক পরিমাণ পণ্য করতে পারবো, আর মুদ্রার মান যদি কমে তাহলে আমি কম পরিমাণ পণ্য ক্রয় করতে পারবো। সেজন্য মুদ্রার মূল্যের সাথে দাম স্তরের একটা কি আছে? সম্পর্ক আছে। ক্লিয়ার কিনা? মুদ্রার মূল্যের সাথে দাম স্তরের একটা, এটা তো আর বড় হয় না রে, একটা সম্পর্ক আছে। যেমন ধরো, এটাকে একটু ক্লিয়ার করে দিতে বললে ভালো হতো, নেক্সট টাইম থেকে একটু ক্লিয়ার করে দিতে বললে তো চিত্রটা। আচ্ছা, সময় কম লাগার জন্য আমি ডাইরেক্ট উঠাই দিচ্ছি যাতে সময়টা আমার কম লাগে। যেমন দেখো, এখানে ভিএম আছে, ভিএম কে আমরা মুদ্রার মূল্য বলি, এটা হলো মুদ্রার মূল্য, ভিএমটা হলো মুদ্রার মূল্য। এখানে একটা সমীকরণ আমরা দেখাই, হ্যাঁ, দাম স্তর এবং মুদ্রার মূল্যের মধ্যে সম্পর্কটা। ঠিক আছে, ফাংশন অফ পি মানে হলো প্রাইস। ক্লিয়ার কিনা? এখানে আমরা সমীকরণে ইউজ করছি ডেল্টা ভিএম ডেল্টা পি মানে ডেল্টা প্রাইস। এটার সাথে দেখো এই যে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে দাম স্তর ও মুদ্রার মধ্যে সম্পর্ক। এখানে আমরা মুদ্রার মূল্যকে ভিএম বলছি, এম কে বলছি আমরা মুদ্রার পরিমাণ। এম হচ্ছে মুদ্রার পরিমাণ, এই যে এম হচ্ছে মুদ্রার পরিমাণ, পি হচ্ছে দ্রব্য মূল্য, পি হচ্ছে কি? দ্রব্যের মূল্য। এখন আমাদের বোঝার জায়গা কোনটা আসলে, কোন জায়গাটা আমরা বুঝবো, কোন জায়গাটা বোঝার? এই জায়গাটা হলো বুঝার। আগে সমীকরণটা একটু দেখো, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বোঝার একটা জায়গা, এই জায়গাটা আমাদের জন্য সবচেয়ে বোঝার একটা জায়গা। ঠিক আছে। আচ্ছা, যেমন ভূমি অক্ষে যদি আমরা দেখি, এই যে ভূমি অক্ষ, ভূমি অক্ষে যেটা, এই যে ভূমি অক্ষ, এটাকে যদি আমরা ভূমি অক্ষ বলি, এই ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণের অংশটা দেওয়া আছে, দ্রব্যের পরিমাণের অংশ বলা আছে এই ভূমি অংশে, দ্রব্যের পরিমাণ, এই অংশটাকে দ্রব্যের পরিমাণের অংশ বলা আছে। ক্লিয়ার কিনা? ঠিক আছে।
এই পিপিটি আমি দিয়ে দিব তোমাদেরকে, টেনশন করার কারণ নাই। যারা লিখতে পারবে না টেনশন করার কারণে, এটা গ্রুপে আপলোড দিয়ে দিব, চিন্তা করো না, এটা গ্রুপে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, এটা গ্রুপে আপলোড দিয়ে রাখবো, শুধু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আর হচ্ছে উলম্ব অংশ যেটা, উলম্ব অংশে দাম স্তর দেওয়া আছে, এই জায়গাটাতে দামের স্তর দেওয়া আছে, এই জায়গাটাতে দামের স্তর দেওয়া আছে, এটা তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, এটা দিয়ে দিব গ্রুপে। ক্লিয়ার? সো এখানে দ্রব্যের পরিমাণ, এটা হলো দ্রব্যের পরিমাণ, এটা হলো দামের স্তর দেওয়া আছে। ক্লিয়ার কিনা? এখন আমরা যদি খুব ভালোভাবে একটু সংক্ষেপে একটা জিনিস দেখি, এই যে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের প্রাইস যদি কম হয় তাহলে দ্রব্য বেশি পাওয়া যায়, আর প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয় তাহলে দ্রব্য কি পাওয়া যায়? কম পাওয়া যায়। এটাই হলো দ্রব্যের মূল্য এবং দাম স্তরের মধ্যে কি একটা সম্পর্ক। এবং আমরা দেখতে পাই দাম স্তর যদি বৃদ্ধি পায়, তাহলে দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে দেখো, দ্রব্যের দাম স্তর যদি বৃদ্ধি পায় তাহলে এই যে V1 আর V2 যেটা, যেটা দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্য সেটা হ্রাস পায়। দাম স্তর বৃদ্ধি পেলে, দাম স্তর বৃদ্ধি পেলে মুদ্রার মূল্যটা কি পায়? হ্রাস পায়। ক্লিয়ার কিনা? তার মানে আমরা যদি খুব ভালোভাবে দেখি, আমরা দেখতে পাই উলম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে উলম্ব অক্ষে, আর যেটা লম্ব অক্ষ সেখানে কি দেওয়া হয়েছে? সেই লম্ব অংশে দেওয়া হয়েছে তোমার হলো দ্রব্যের পরিমাণ। লম্ব অংশে দ্রব্যের পরিমাণ দেখানো হয়েছে। এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে প্রাইস যদি কম হয় তোমার হচ্ছে প্রোডাক্ট বেশি পাবো আমরা, প্রাইস যদি বেশি হয় প্রোডাক্ট আমরা কি পাবো? কম পাবো। এবং V1 এবং V2 যেটা, সেটাকে আমরা দাম স্তরের পার্থক্য বুঝিয়েছি, সেটাকে আমরা কি বুঝিয়েছি? দাম স্তরের পার্থক্য বুঝিয়েছি। ক্লিয়ার কিনা? তুমি একটা জিনিস খেয়াল করো, যে কোনো কিছু যদি তুমি খুব সুন্দর করে করতে চাও, এইভাবে করে তুমি খুব সংক্ষেপে এটা করতে পারো। এখন আমাকে অনেকে বলতে পারো যে স্যার এটা কেন পড়িয়েছেন, কারণ এই প্রশ্নটা 2012 সালে আসছে। সো যেহেতু 2012 সালে আসছে, সেহেতু এই প্রশ্নটা আজকে 2024 সালে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য মুদ্রার মূল্য ও দাম স্তরের মধ্যে সম্পর্ক যেটা, সেটা আমরা কি করেছি? পড়িয়ে দিয়েছি। ক্লিয়ার কিনা? আচ্ছা, এইবার আমরা কিছু গত ক্লাসের বাকি জিনিসগুলো কই রে, গত ক্লাসে কিছু জিনিস বাকি ছিল, ওগুলো কই? আচ্ছা, এখান থেকে একটু গত ক্লাসে কিছু জিনিস বাকি ছিল, এগুলো একটু আমি পড়াই দিই। এখান থেকে কিছু জিনিস বাকি ছিল গত ক্লাসে। স্যার আপনার মেসেঞ্জারে গতকাল অ্যাসাইনমেন্ট পাঠাই দিছি, সিন করবেন। হ্যাঁ দেখবো ভাই, সবারটাই দেখবো, আস্তে আস্তে দেখবো, অসুবিধা নেই, সবারটাই আমি দেখবো। আচ্ছা, এবার আসো, মালিকানার ভিত্তিতে ব্যাংকে শ্রেণী বিভাগ পড়াই, এটা আমাদের গত ক্লাসে বাকি ছিল, আমি পড়াইতে পারি নাই, ওইটা একটু শেষ করে দেই। যেমন গভর্নমেন্ট ব্যাংক, সরকারি ব্যাংক। আমি আগে তোমাদের কাছে প্রশ্ন করি, বলো আমাদের দেশে সরকারি ব্যাংক আছে কয়টা? এটা অর্থনীতির স্টুডেন্ট, আমার এক অর্থনীতির স্টুডেন্ট, তাকে ঢাকা ব্যাংকের পরীক্ষার সময় জিজ্ঞেস করছে বাংলাদেশের সর্বমোট কয়টা ব্যাংক আছে এবং সরকারি ব্যাংকের সংখ্যা কয়টা, এটা জিজ্ঞেস করছে আমার ছাত্রকে। যারা মনে করো যে এইসব প্রশ্ন জিজ্ঞেস করে না ভাইবাতে, তারা খুব বোকার স্বর্গে বসবাস করো। এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে ভাইবাতে। আমাদের দেশে সরকারি ব্যাংক আছে 6টা। এক্সিলেন্ট, সবাই লিখছে সরকারি ব্যাংক 6টা, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। বেসরকারি ব্যাংক আছে কয়টা? বেসরকারি ব্যাংক আছে কয়টা? বেসরকারি ব্যাংক কয়টা? দেখি বলো, এক একজন এক একটা বলতেছো। বেসরকারি ব্যাংকের সংখ্যা কয়টা বলো? একজন লেখছে 7টা। নাউজুবিল্লাহ মিন জালিক, একবার নাউজুবিল্লাহ পড়ো। আমাদের দেশের বেসরকারি ব্যাংক কয়টা বলো? বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টা বলো? দেখি আরো কয়েকজন দিতেছো, দেখো একজন লেখছে 3টা, ভেরি গুড।
43টা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে, 43টা বিদেশি ব্যাংক আছে 9টা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টা। এখন সবাই 43 লিখতেছে, দেখছো? আমি উত্তর করছি, এখন সবাই 43 লিখতেছে, এখন সবাই পারে। আমি বলে দিলে সবাই পারে। আর স্বায়ত্তশাসিত ব্যাংক আছে আমাদের দেশে, আধা সরকারি ব্যাংক আছে। বিশেষায়িত ব্যাংক কয়টা বলো তো? আমাদের দেশে বিশেষায়িত ব্যাংক কয়টা? বাংলাদেশ ব্যাংক এডিতে প্রশ্ন করে, বিশেষায়িত ব্যাংক কয়টা? 3টা। 3টা বিশেষায়িত ব্যাংক আমাদের দেশে, 3টা। কত ক্লাসে পড়াইছিলাম মনে আছে? ইউনিট ব্যাংক কি? যে দেশে একটা মাত্র ব্যাংক থাকে সেটা কি ইউনিট ব্যাংক বলে। ইউনিট ব্যাংক মানে একটা মাত্র শাখা থাকে ব্যাংকের। ইউনিট ব্যাংক কোন দেশে আছে বলো তো? কোন দেশে আছে? ইউনিট ব্যাংক আছে, ব্রাঞ্চ ব্যাংক আছে। ইউনিট ব্যাংকের উৎপত্তি হয় কোন দেশে বলতে পারবা? গত ক্লাসে পড়াইছি আমি। ইউনিট ব্যাংকের উৎপত্তি আছে কোথায় বলো? ইউকে না, ইউকে তে না। এই যে গোলা ফেলছে, ইউনিট ব্যাংক হচ্ছে আমেরিকাতে। আমেরিকাতে, অনেকে সঠিক উত্তর দিয়েছো। আর ব্রাঞ্চ ব্যাংকিং হচ্ছে ইউকে তে। উদাহরণ দিছিলাম না? ব্রাঞ্চ ব্যাংকিং কোথায় হয়? ব্রাঞ্চ ব্যাংকিং কোথায় হয়? ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট বেসরকারি ব্যাংক, আধা সরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, এটা হচ্ছে মালিকানা ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ। আচ্ছা, এরপরে দেখি আমরা কাজের প্রকৃতির ভিত্তিতে শ্রেণী বিভাগ। এটা পরীক্ষায় আসে তোমাদের। এই প্রশ্নটা কিন্তু এনটিআরসি পরীক্ষায় আসা। কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? এটা এনটিআরসির ভাইভাতে গতবার আমার এক ছাত্রকে জিজ্ঞেস করছে, এনটিআরসি বা সেন্ট্রাল ব্যাংকের কাজ কি। এটা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাও আসে। যারা ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রেও বলি, এটা পরীক্ষায় আসে। সেন্ট্রাল ব্যাংকের কাজ কি? সেন্ট্রাল ব্যাংকের কাজ অনেকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাজের ভিত্তিতে সেন্ট্রাল ব্যাংককে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বলা হয়। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বলা হয়। ক্লিয়ার কিনা? লেন্ডার অফ লাস্ট রিসোর্ট এটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। কারণ কারো যদি টাকা পয়সার দরকার হয়, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, সরকারের কোথাও নাই, সরকার ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে। যে কোথাও সে টাকা পাচ্ছে না, সে সেন্ট্রাল ব্যাংকের কাছে যাবে। সেন্ট্রাল ব্যাংক তার রিজার্ভের থেকে টাকা দিবে। টাকা এগুলো অনলাইন তো কইতাম না। আমগো দেশে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ দিন দিন কি হইতেছে? কমতেছে। দিন দিন যত যাইতেছে সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ তত কমতেছে। দোয়া করি আমার স্টুডেন্টের মধ্যে থেকে তোমরা কেউ কখনো সেন্ট্রাল ব্যাংকের প্রধান হও, যদি আল্লাহ কবুল করে কোনোদিন। অনেকজন হাসতেছে ভিডিওতে, দেখতেছে। হাসার কি আছে বেটা? সেন্ট্রাল ব্যাংকের নিয়ত রাখবা বড়, আল্লাহ না করে দিবে একসময় ইনশাল্লাহ। ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে কি বলা হয় বলতে পারবা? আরেকজন লেখছে স্যার কি লেখো তোমরা বানান। মুদ্রা প্রচলন করে, তুমি লেখছো মূত্র প্রচলন করে। নাউজুবিল্লাহ মিন জালিক। মুদ্রা প্রচলন করে। মুদ্রা বানানটা একটু সঠিকভাবে করো। মুদ্রা প্রচলন করে। সেন্ট্রাল ব্যাংকের প্রধানকে কি বলা হয়? গভর্নর বলা হয়। সেন্ট্রাল ব্যাংক গভর্নরের মেয়াদ কত জানো? গভর্নরের মেয়াদ কত? বলো, গভর্নরের মেয়াদ কত? কয় বছর বলো? গভর্নরের মেয়াদ কয় বছর? 4 বছর। আচ্ছা, আরেকজন খুব সুন্দর একটা কথা লিখছে, স্যার সুদের হার নিয়ন্ত্রণ করে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সুদের হার নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ব্যাংক। বর্তমানে সুদের হারের পরিমাণ বেশি। মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েক বছর আগে বলছিলেন সিঙ্গেল ডিজিট নেওয়ার জন্য, বাট এখন যত দিন যাচ্ছে সুদের হার তত কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সো এটা কিন্তু খুব গুরুত্ব একটা জিনিস, পূর্ণ জিনিস, যে সেন্ট্রাল ব্যাংক এটাকে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বলা হয়। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। ক্লিয়ার কিনা? কেন্দ্রীয় ব্যাংকে এরা সুদের হার নিয়ন্ত্রণ করে, এরা মুদ্রার হচ্ছে তোমার প্রচলন করে। সেন্ট্রাল ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো যেটা আছে কমার্শিয়াল ব্যাংক, এদেরকে তারা নিয়ন্ত্রণ করে। কমার্শিয়াল ব্যাংকে গভর্নমেন্ট ব্যাংকের অনুগত, তারা গভর্নমেন্টের অনুগত। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংক যে নির্দেশনা দেয় সে অনুযায়ী কমার্শিয়াল ব্যাংক অপারেট করে। এবং ব্যাংকগুলোর প্রধান কাজ কি? এটা ভাইভাতে জিজ্ঞেস করে, যে কোনো ভাইভাতে জিজ্ঞেস করে। দেখো, এই যে তোমরা যারা মনে করো আমি তো অর্থনীতির স্টুডেন্ট, আমাকে ব্যাংক নিয়ে কেন জিজ্ঞেস করবে? দেখেন এনটিআরসি সিলেবাসের মধ্যে ব্যাংক আছে, তা আপনাকে কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে, করতে পারে। ব্যাংকের প্রধান কাজ কি বলো? কে বলতে পারবা ব্যাংকের প্রধান কাজ কি? ব্যাংকের প্রধান কাজ কি কে বলতে পারবা? ব্যাংকের প্রধান কাজ কি দেখি? কত ক্লাসে পড়াইছিলাম? নার্গিস প্রথম উত্তরটা দিয়েছে, ঋণ দেয়া। আর
আর কে বলতে পারবা ব্যাংকের প্রধান কাজ কি? মুনাফা অর্জন করা। এটা তো মুনাফা অর্জন, আমানত গ্রহণ করা। ইয়েস, আমাদের শহীদুল ইসলাম বলেছে আমানত গ্রহণ করা। ব্যাংকের প্রধান কাজ হলো আমানত গ্রহণ করা। হ্যাঁ, মুনাফা অর্জন করা, আমানত গ্রহণ করা, ঋণ দেয়া। ভেরি গুড, মাশাল্লাহ, ভেরি গুড। মূলত ডিপোজিট নেওয়া, ডিপোজিট নেওয়া এবং হচ্ছে লোন দেওয়া, এটা হলো ব্যাংকের প্রধান কাজ। ব্যাংকের প্রফিটটা কোত্থেকে হয়? 10% ডিপোজিটে দিল, 12%-এ লোন দিল, মাঝখানে 2% ব্যাংকের লাভ। ক্লিয়ার কিনা? এটা হলো ব্যাংকের লাভ। ঠিক আছে, সো এই কাজটা ব্যাংক করে থাকে। শিল্প ব্যাংক আছে পৃথিবীর সব দেশে, আমাদের দেশে আছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, কৃষি ব্যাংক আছে। আমাদের দেশে কৃষি রিলেটেড ব্যাংক কয়টা? কৃষি রিলেটেড ব্যাংক কয়টা? এটা প্রাইমারির ভাইভাতে আমার এক ছাত্রীকে জিজ্ঞেস করছে আমাদের দেশে কৃষি রিলেটেড ব্যাংক কয়টা। সে আমাকে ফোন দিয়া বলতেছে, বলে যে স্যার দেখেন কৃষি রিলেটেড ভাইভা জিজ্ঞেস করে, আমি কৃষি দিয়ে আমি কইছি প্রাইমারি টিচার হমু, আমার জিজ্ঞেস করছে কৃষি রিয়া কয়টা। আরে ভাইভাতে তো পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এখানে মন খারাপ করার কি আছে? কৃষি রিলেটেড ব্যাংক আমাদের দুইটা। তিনটা লিখতেছো কেন? দুইটা। একটা হলো কৃষি ব্যাংক আর একটা হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। দুইটা ব্যাংক আমাদের, একটা কৃষি, একটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর তোমরা যেটা বলতেছো সেটাকে বলা হয় হলো বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক আমাদের তিনটা। দুইটা আমি বললাম, আরেকটা হলো তোমার প্রবাসী কল্যাণ ব্যাংক। এই প্রবাসী কল্যাণ ব্যাংক সহ তিনটা ব্যাংক হচ্ছে আমাদের কৃষি রিলেটেড ব্যাংক। কৃষি ব্যাংক, সরি, দুইটা হলো কৃষি রিলেটেড ব্যাংক, কৃষি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আর বিশেষায়িত ব্যাংক হলো তিনটা, কৃষি, রাজশাহী, আর একটা কি বললাম, প্রবাসী কল্যাণ ব্যাংক। এই তিনটা ব্যাংক হলো আমাদের বিশেষায়িত ব্যাংক। ঠিক আছে, আমাদের তিনটা বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক 43টা। আর সেন্ট্রাল ব্যাংক তো সবাইকে নিয়ন্ত্রণ করে, লেন্ডার অফ লাস্ট রিসোর্ট বলে। সেন্ট্রাল ব্যাংকের আরেকটা কাজ বলি, লিখে রাখো সবাই, বছরে 2বার মুদ্রা নীতি প্রণয়ন করে। লিখে রাখো, বছরে 2বার মুদ্রা নীতি প্রণয়ন করে সেন্ট্রাল ব্যাংক। বছরে 2বার মুদ্রা নীতি প্রণয়ন করে, এটা খুব ইম্পর্টেন্ট। বছরে 2বার মুদ্রা নীতি প্রণয়ন করে সেন্ট্রাল ব্যাংক। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে করতে চাই, ব্যাংক নোট এবং সরকারি নোট বলতে কি বুঝো? এটা অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। ব্যাংক নোট এবং সরকারি নোট বলতে কি বুঝো? কে কে বলতে পারবা? হাত উঠাও। ব্যাংক নোট এবং সরকারি নোট বলতে কি বুঝো? কে কে বলতে পারবা? হাত উঠাও, আমি জিজ্ঞেস করি। কারা কারা বলতে পারবা? হাত উঠাও। বন্যা হাত উঠাইছে, দেখি বন্যাকে জিজ্ঞেস করি। হ্যাঁ, বন্যা বলো। স্যার, ব্যাংকের নোটে হচ্ছে গভর্নরের সাইন থাকে আর সরকারি নোটে অর্থ সচিবের সাইন থাকে। এইটা একটা পার্থক্য বললো তুমি, আর কি পার্থক্য আছে দেখি আরেকজন থেকে দেখি। আমাদের আমাদের সাদিকুর হাত উঠাইছে, সাদিকুরের কাছে যাই। সাদিকুর বলো তো, ব্যাংক নোট আর সরকারি আসসালামু নোটের আলাইকুম মধ্যে স্যার। পার্থক্য বলো। হ্যাঁ, কেমন আছেন স্যার? আছি মোটামুটি। সাদিক আপনার স্বাস্থ্যের কি অবস্থা এখন? আছে, আজকে একটু খারাপ আছে। আজকে সকালে ওই যে তোমার ওই দুপুরে একটু বাসার নিচে নামছিলাম, জোহরের নামাজ পড়তে আসার সময় একটু ঘুরে পড়ে গেছিলাম নিচে, গরমে শরীর খারাপ ছিল। এরপর থেকে শরীর খারাপ, অনেক কষ্ট করে আসছি আজকে। ব্যাংক নোট হচ্ছে যেগুলা কেন্দ্রীয় ব্যাংক প্রচলন করে বা হ্যাঁ, বাংলাদেশের ব্যাংক প্রচলন করে। হ্যাঁ, আর সরকারি নোট হচ্ছে যেগুলা বাংলাদেশ সরকার প্রচলন করে, বা হ্যাঁ। সরকার থেকে ছাপানো হয় আচ্ছা, সরকার তত্ত্বাবধানে। আর সরকার ব্যাংক থেকে নোট তরফ হচ্ছে থেকে বাংলাদেশ চালানো ব্যাংক হয়, কর্তৃক। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে চায়। সাদিকুর একদম এক্স্যাক্টলি রাইট অ্যান্সারটা দিয়েছে, ভেরি গুড। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের মধ্যে কে বলতে পারবা সরকারি নোট কোনটা? একটা সরকারি নোটের উদাহরণ দিবা আর একটা ব্যাংক নোটের উদাহরণ দিবা। কে বলতে পারবা দেখি? আমাদের রিমুকে জিজ্ঞেস করি। রিমু হাত উঠাইছে, মুশফিক হাত উঠাইছে। রিমু কই? রিমু অনেকে হাত উঠাইছে। আচ্ছা দেখি, আমি শহীদুল ইসলামকে জিজ্ঞেস করি, ও হাত উঠাইছে। শহীদুল ইসলাম বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শহীদ বলো। স্যার সরকারি নোট হচ্ছে 2 টাকার নোট, আর হচ্ছে স্যার 5 টাকার নোট। হ্যাঁ, আর ব্যাংক নোট? ব্যাংক নোট স্যার হচ্ছে ব্যাংক নোট স্যার, ব্যাংক নোট স্যার 20 টাকা, 10 টাকা, 50 টাকা এগুলা স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো, আমাদের কয়টা ব্যাংক নোট আছে, কয়টা সরকারি নোট আছে? কয়টা ব্যাংক নোট আছে, কয়টা সরকারি নোট আছে? কে বলতে পারবা? হাত উঠাও। নার্গিস সরকারি নোট স্যার পারবা? না, 3টা বলো না, স্যার। যাকে জিজ্ঞেস করি সে বলবা। আগে বলবা না, যাকে জিজ্ঞেস করি সে বলবা। এটা নতুন প্রশ্ন। দেখি নার্গিস বলো। নার্গিস,
ব্যাংক নোট আসসালামু কয়টা আলাইকুম আছে? স্যার। হ্যাঁ নার্গিস বলো। ব্যাংক নোট আছে হচ্ছে 7টা আর সরকারি নোট 3টা, মোট 3টে। 10টা। ভেরি গুড। এই প্রশ্নগুলা ভাইভাতে করে। যারা মনে করতেছো কেন পড়াইতেছি, কোনো কিছু অপ্রয়োজনীয় পড়ানো হয় না বাবা, এগুলা ভাইভাতে করে। এগুলা আমি নিজেও জীবনে যতবার ভাইবা দিছি, বহু জায়গায় ভাইভাতে একটা সময় ছাত্র জীবনে ফেস করছি। সো এই জিনিসগুলো তোমরাও কি করবা, ফেস করবা। সো এই জন্য মিউট করে দাও সবাইকে। সো এই জন্য এটাতে ফেস করবা, এটা খুব কমন একটা জিনিস। যেমন ধরো আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, সেটা হলো ধরো এই যে 1 টাকা, তোমার 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো কয়েন না? এগুলোর জন্য কিন্তু টেন্ডার দেয়। এটা তোমরা যারা জানো না তাদেরকে বলি, এই নোটগুলোর জন্য কিন্তু টেন্ডার হয়। টেন্ডার হয় এই নোটগুলোর জন্য। টেন্ডার মানে বুঝছো? টেন্ডার মানে হলো, এটা হলো কয়েন ভিত্তিক। কয়েন হওয়ার জন্য যে কম টাকায় কয়েন দিতে পারবে সেটার জন্য সরকার টেন্ডারের আয়োজন করে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, টেন্ডারের আয়োজন করে। আর এই নোটগুলোতে তোমরাই বলে দিলা যে অর্থ সচিবের সাইন থাকে, সেজন্য এটা সরকারি নোট, সরকার এই নোটগুলো বের করে। আচ্ছা, আরেকটা নোট হইলো 10 টাকা, 20 টাকা, তারপরে হচ্ছে 50 টাকা, তারপরে 100 টাকা, তারপরে 200 টাকা, তারপরে 500 টাকা, তারপরে 1000 টাকা। তাহলে এখানে কয়টা নোট হইলো রে বাবা? 1 2 3 4 5 6 7। এই 7টা নোট যেটা, এই 7টা নোটকে বলে হয় কি বলে, ব্যাংক নোট। এই 7টা নোটকে ব্যাংক নোট বলে। সো এই 3টা নোট যেটা, এই 3টা নোট হলো সরকারি নোট। আর এই 7টা নোট হলো তোমার ব্যাংক নোট। ক্লিয়ার কিনা? কেন এই জিনিসগুলো বলতেছি? এগুলো লেখার সময় যখন কেন্দ্রীয় ব্যাংকের কাজ হবে, সরকারি নোট এবং ব্যাংক নোটের মধ্যে পার্থক্য কি, এটা এগুলো আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো যাতে আমরা দিতে পারি ইনশাআল্লাহ, আমাদের যাতে এই জায়গাগুলোতে কি না হয়, ভুল না হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, বিনিময় ব্যাংক, এক্সচেঞ্জ ব্যাংক আছে, বিনিময় ব্যাংক আছে, শ্রমিকদের ব্যাংক আছে। এগুলো আমাদের দেশে দেখা যায় না। সঞ্চয়ী ব্যাংক তো সবগুলোই তো সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক, সবগুলো ব্যাংকেই তো সেভিংস হয়, এটা আমরা সবাই জানি। ডেভেলপমেন্ট ব্যাংক আছে, যে ব্যাংকগুলোকে ডেভেলপের কাজ হয়। পুঁজি বিনিয়োগ ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক আছে ওয়ার্ল্ডের বিভিন্নটা। ও এটা চলে গেছে দেখো। দেশীয় ব্যাংক আছে, আন্তর্জাতিক ব্যাংক আছে। এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই, এটা একটা স্ক্রিনশট দেই আমরা। টিচাররা কি সবার ক্লাস শেষ নাকি চলতেছে? টিচারদের সবার এটা একটা স্ক্রিনশট দাও। সংগঠনের ভিত্তিতে ব্যাংক, এগুলা কালকে বুঝাইছিলাম। সেজন্য এখানে একটা জিনিসও আছে, যে দেখো তোমাদেরকে বলছিলাম না, কালকে পড়াইছিলাম, এই যে একক ব্যাংক, ইউনিট ব্যাংক। ইউনিট ব্যাংক অলরেডি আজকে জিজ্ঞেস করছি, সব অনেকে পারছো। ইউনিট ব্যাংক আমেরিকা থাকে। তারপরে শাখা ব্যাংক আমাদের দেশের যেটা, সেটা হলো ব্রাঞ্চ ব্যাংক। ব্রাঞ্চ ব্যাংক এটা কালকে বুঝাই নেই, সেটা হলো চেইন ব্যাংক। অনেকে বলতে পারো যে স্যার চেইন ব্যাংক জিনিসটা কি? চেইন ব্যাংকটা কি? চেইন ব্যাংকটা হলো ব্যাংকগুলোর আয়তন একই রকম হয়, একই রকম। ধরো 1000 স্কোয়ার ফিটের একটা ব্যাংক, সেটার মধ্যে চেয়ার টেবিল কর্মচারী যা আছে সব একই রকম, ফুল একই রকম, এটাকে চেইন ব্যাংক বলে। যেমন কেএফসি, তুমি সারা বাংলাদেশের যেখানে যাবা কেএফসি একই রকম, সবগুলো ব্রাঞ্চ একই রকম। সো চেইন ব্যাংকটা এরকম, তুমি যেখানে যাবা সবগুলো ব্রাঞ্চ একই রকম, সবগুলো দেখতে একই রকম, এটাকে কি বলে? চেইন ব্যাংক বলে। তারপর আরেকটা হচ্ছে গ্রুপ ব্যাংক, এটা কালকে বুঝাইছি। গ্রুপ ব্যাংক অনেক শিল্প ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অনেক শিল্প প্রতিষ্ঠান বা অনেক বড় বড় গ্রুপ যে নিজেদের লিকুইড মানির জন্য যে ধরনের ব্যাংক দেয়, এটাকে গ্রুপ ব্যাংক বলে। ক্লিয়ার কিনা? এটাও মোটামুটি ভাবে আমরা বুঝাইছি। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার ভূমিকা বা প্রয়োজনীয়তা, এই বানান ঠিক করতে হবে, উপরে বানান ভুল। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার ভূমিকা বা প্রয়োজনীয়তা, ব্যাংকের অনেকগুলো কাজ আছে, যেমন সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠন করে, সঞ্চয় বৃদ্ধি। আর আমাদের দেশে তো ব্যাংকগুলোকে মার্জ করে দেওয়া হইতেছে, কারণ হচ্ছে আমাদের দেশের ব্যাংকের মূলধন কমে গেছে। তোমরা কি জানো বাংলাদেশ ব্যাংকের কাছে সবগুলো ব্যাংকের প্রায় 400 কোটি টাকার মতো জমা দিয়ে রাখে শুধুমাত্র ব্যাংক হিসেবে আসার জন্য মার্কেটে। সো সঞ্চয় বৃদ্ধি পাওয়া এটা যেমন গুরুত্বপূর্ণ, মূলধন গঠন করাও এটা খুবই কি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা? অর্থনৈতিক উন্নয়নে, কারণ মূলধন না থাকলে একটা ব্যাংক টিকে থাকতে পারবে না। যেমন ধরো ফার্মার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংকের অবস্থা দেখো। আমি ফার্মার্স ব্যাংকে একবার 2 লাখ টাকা রাখছিলাম আমার, সেই 2 লাখ টাকা পাইতে আমার বেশ কয়েকবার ঘোরা লাগছে, কারণ তারা ওই টাকাটা দিতে পারতেছে না, ওদের অবস্থা খারাপ। পরে ওই ব্যাংকটা পদ্মা ব্যাংক হইলো,
তারপর আমাকে বলতেছে স্যার আপনি আসেন আমাদের এখানে ডিপোজিট করেন। আমি বলছি আল্লাহ মাফ করুক, আর কোনো দরকার নেই, জীবনে শিক্ষা হয়ে গেছে আমার। ঠিক আছে, এখন তো সেই ব্যাংকটা তো আবার মার্চ করতেছে। আমি দোয়া করি যাতে ব্যাংকটা তার প্রবলেমটা কাটায় উঠে। আসলে কোনো ব্যাংক তো খারাপ না, ব্যাংক ব্যবস্থাপনা, ব্যাংকের বিভিন্ন মালিক পক্ষ বিভিন্ন জায়গায় উপরের পদে অব্যবস্থাপনার কারণে এই প্রবলেমটা হয়। কোনো ব্যাংকই চায় না গ্রাহকের টাকা মারতে, মানুষজন সেটার জন্য কি দায়ী। ঠিক আছে, সো স্যার একজন বলছে স্যার ব্যাংক ফ্রিজ কারণটা কি বলবেন প্লিজ স্যার। আয়েশা আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ আয়েশা, মনে হয় গত ক্লাসে এই প্রশ্নটা করেছিলা, আমি শেষ দিকে সম্ভবত। ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ কেন করে দেওয়া হয়? এটা হলো ধরো আমি একটা দুর্নীতি করলাম, আমি একটা খারাপ কাজ করলাম, বা আমি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করলাম, বা আমি মাদক চোরাচালানের সাথে জড়িত আছি, এরকম কিছু যদি একজন মানুষ করে, বা ধরো তখন তার অ্যাকাউন্টটা, ধরো তখন আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিল। সো এগুলো করলে তখন একটা মানুষের অ্যাকাউন্ট কি করা হয়? ফ্রিজ করে দেওয়া হয়। ঠিক আছে কিনা? সো এর জন্য কোনো অন্যায় করলে বা কোনো খারাপ কাজ করলে যেটা তার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়। ফ্রিজ মানে হচ্ছে সে ওইখান থেকে লেনদেন করতে পারবে না। যেমন ধরো একটা সহজভাবে বলি, তোমাদের কি ইভ্যালির কথা মনে আছে? ইভ্যালি, তোমাদের ইভ্যালি, ওই যে ইয়ে করতো, জিনিসপত্র বেচতো অনলাইনের মধ্যে, এরকম মনে আছে তোমাদের? হ্যাঁ, 1 মাস 2 মাস পরে জিনিসপত্র পাইতো। হ্যাঁ আছে না? ওদের ওরা চিনে না, একজন চিনে, বাকিরা চিনে না। দেখ কোনো রিপ্লাই দেন না, একজন লেখছে জি, আর বাকি। তোমরা কি বাংলাদেশে আছো? ইভেলিরে চিনতেছে না। আরে রাসেল ভাইয়ের কপালে দুঃখ আর কারে কম। না রাসেল ভাই দেখলে আমি দেখবো, ভাই আমার পোলা মানে আপনারা চিনে না, কি দুঃখ আপনি চিন্তা করেন, কি ব্র্যান্ডিং আপনি করছেন। রাসেল ভাই কিন্তু খুব ভালো ম্যাথ টিচার, ভেরি গুড ম্যাথ টিচার। হ্যাঁ, এক খুব ভালো ম্যাথ টিচার ছিল, আমরা একসাথে ম্যাথ ক্লাস নিতাম এক সময়। খুব নাম করা ম্যাথ টিচার, 1 মিনিটে যে কোনো ম্যাথ সলভ করে বলতে পারে, বাংলাদেশের বেস্ট ম্যাথ টিচার আমি ওনাকে বলি। খুব ভালো ম্যাথ করায় উনি। ঠিক আছে, সো সো একজন বলছে স্যার আমি ফ্রিজ ফ্রিজ কিনছিলাম, এখন বাইরে দিতেছে। এখন সবাই চুপ, এখন বাইরে দিতেছে। একজন বলছে স্যার আমি মোবাইল কিনছি, দেখি হুন্ডা আলা পাই কিনা, হুন্ডা হুন্ডা কেউ কিনছে কিনা। একজন লেখছে আমি ধরা খাইছি স্যার। যাই হোক, অসুবিধা নাই, দোয়া করি তোমরা যাতে তোমাদের টাকাগুলো পেয়ে যাও। সো এই যে ইভ্যালি আছে, এই যে ইভ্যালির অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে, বুঝছো আয়েশা? কেন জানো? কারণ ওরা মানুষের, গ্রাহকের টাকা পয়সা ঠিকভাবে দেয় নাই, মানুষের টাকা পয়সা ঠিকভাবে না দেওয়ার কারণে, টাকা পয়সা না দেওয়ার কারণে তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিচ্ছে, যাতে তারা টাকা নিয়ে দেশের বাইরে চলে যেতে না পারে। বা ইয়ে ফ্রিজ মানে হইলো অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া, এটাকে ফ্রিজ বলে। ঠিক আছে, আচ্ছা। আহ স্যার টাকার বিনিময়ে ডলারের মান কিভাবে নির্ধারণ করে? খুব সুন্দর প্রশ্ন সাদিকুর। টাকার বিনিময়ে ডলারের মান নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি আছে। সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটা দেশেরই ইন্ডিভিজুয়াল আর্থিক বা ইকোনমিক পলিসি আছে। সেই পলিসির উপর বেস করে মার্কেটে টাকার বিনিময়ে ডলারের মানটা বাংলাদেশ সরকার কি করে নির্ধারণ করে। যেমন গতকালকে পর্যন্ত আমাদের ডলারের মান ছিল 115 টাকা 50 পয়সা। এটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয় এবং সেটা ব্যাংক থেকে জানায় দেওয়া হয় প্রত্যেকটা ব্যাংকে, সে অনুযায়ী ডলার রেটে যে কোনো কিছু কেনাকাটা করে। এটাই হলো একটা নিয়ম। এটা হলো প্রত্যেকটা দেশের ডলারের মান বা টাকা, তার মুদ্রার বিপরীতে অন্য মুদ্রার মান নির্ধারণ করার পলিসি আছে। সেই পলিসি বা বেস করে এটা করে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? ওকে, আয়েশা আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, ওয়েলকাম। মূলধনের লাভজনক বিনিয়োগ, ব্যাংক সবসময় প্রফিট করতে চায় ভাই, ব্যাংক সবসময় প্রফিট করতে চায়। এই জন্য দেখো ব্যাংক প্রফিট করতে চাই, যে অনেক সময় দেখবা, আমি ওই দিন একটা ভিডিও দেখলাম, এক জায়গায় এক ফ্যামিলি, ওরা হচ্ছে ব্যবসার জন্য লোন নিয়েছিল বসত বাড়ি বন্ধক দিয়ে। ব্যাংক কর্তৃপক্ষ আইসা সে বসত বাড়িটা নিয়ে, সেটা নিয়ে টিভিতে অনেক কিছু দেখলাম, নিয়ে যাইতেছে, কারণ ব্যাংকে তারা লোন দিতে পারে নাই, লোনে টাকা দিতে পারে নাই। সো এই যে মূলধনের লাভজনক বিনিয়োগ সবসময় ব্যাংক চায়। ব্যাংক সবসময় চায় সে যে বিনিয়োগটা করবে, সেই বিনিয়োগটা যাতে লাভজনক হয়, এটা ব্যাংকের একটা উদ্দেশ্য। ঠিক আছে, শিল্প সম্প্রসারণ উন্নয়ন, ব্যাংক সবসময় চায় শিল্পের সম্প্রসারণ হোক, কারণ যত শিল্পের সম্প্রসারণ হবে তত ব্যাংক সেখানে লোন দিতে পারবে। ঠিক আছে, সবুজ বলছে স্যার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলে অ্যাকাউন্ট রিকভারি করা যায় না? হ্যাঁ, অ্যাকাউন্ট রিকভারি করা যায় যদি তুমি আদালতের এখতিয়ার থাকে যে হ্যাঁ ওনার অ্যাকাউন্টটা খুলে দেন। তো যেমন ইভ্যালির অ্যাকাউন্ট খুলে দিছে, কারণ ইভ্যালির কোনো দুর্নীতি কোথাও কোনো কিছু তেমন পায় নাই এবং গ্রাহকের জন্য অ্যাকাউন্টগুলো খুলে দিছে। সো তুমি যদি প্রকাশ করতে পারো যে তুমি করাপ্টেড না, বা যে কারণে তোমার অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে সেটা সঠিক নয়, তুমি যদি সেটা আদালতে বা নির্দিষ্ট জায়গায় সেটা প্রমাণ করতে পারো, তাহলে তোমার অ্যাকাউন্ট ফ্রিজ খুলে দিবে। ক্লিয়ার কিনা সবুজ? কৃষি উন্নয়নে ব্যাংক অনেক বড় ভূমিকা চায়। এই জিনিসটা, কৃষি উন্নয়ন, যত কৃষি উন্নয়ন করবে তত ভালো হবে। আসতেছে কোরবানির ঈদ,
গরুর দাম এবার কমবে না বাড়বে? দেখি একটা প্রেডিকশন বলো, তোমাদের কি মনে হয়? অর্থনীতির স্টুডেন্টরা তো ভালো প্রেডিকশন করে, বলো তো গরুর দাম এবার কমবে না বেশি হবে, কম হবে না বেশি হবে? দেখি তোমাদের মতামত দেখি। বাড়বে বলতেছে আমাদের সবাই, বাড়বে, কম তো কেউ হইতেছে না, কিরে ভাই? সব লিখতেছে বাড়বে বাড়বে বাড়বে, গরুর দাম বাড়বে। একটা বিষয় আমার ছোট্ট নলেজ থেকে, আমি বিশারদ না, আমি দেশের পলিসি মেকার না, আমি খুব সাধারণ একজন শিক্ষক, আমি তোমাদেরকে পড়াই ক্ষুদ্র চিন্তা থেকে আমার যেটা মনে আসে। একজন বলছে স্যার মাঝামাঝি থাকবে। আমাদের দেশে আমি যেটা দেখছি যে গরুর দাম অনেক বেশি। একটা অ্যাজ এ মুসলিম আমার কয়েকটা জায়গায় একটু কষ্ট আছে। অ্যাজ এ মুসলিম কষ্ট হইলো যে আমরা কোরবানি দেই, আমাদের যদি গরুর দাম বেশি হয় আমাদের জন্য সেটা অনেক কষ্টের, এফোর্ট করা অনেক মানুষের জন্য। হয়তো তার নিয়ত থাকে গরু কোরবানি দিবে, সে পারে না। এটা একজন মুসলিম হিসাবে খারাপ লাগে। হজ করতে যাব, হজের খরচ এখন অনেক বেড়ে গেছে। একজন মুসলিম হিসেবে আমি যদি চিন্তা করি যে আমার মাকে নিয়ে আমি হজে যাব, আমার ওয়াইফকে নিয়ে আমি হজে যাব, বা দুইজনকে নিয়ে আমি হজে যাব, এটা এফোর্ড করাটা আমার মতো একজন শিক্ষকের খুব টাফ, এত টাকা নাই। সো এই যে বিষয়টা, এই যে জিনিসটা, এই জিনিসগুলোকে একটু আল্লাহ তাআলা যদি এগুলোকে একটু সহনীয় করে আমাদের সবার জন্য, আমরা যাতে এগুলো সহনীয় হয় এটাই আল্লাহর কাছে আমরা চাই। কারণ এই জিনিসগুলো অনেক বেশি। এবং গোখাদ্য কেন বেশি হয়? অনেকে বলো খালি গোখাদ্যের দাম বাড়ছে। আমার একটা প্রশ্ন, গোখাদ্যের দাম কি ইন্ডিয়াতে বাড়ে নাই? গোখাদ্যের দাম ইন্ডিয়াতে বাড়ে নাই? আমাদের গরুর খাদ্যের দাম যে বাড়ছে, আমরা এটাকে কেন নিয়ন্ত্রণ করি না সবার আগে? যে গরুর খাদ্যের দাম বাড়ছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করি, গরুর দাম এমনি কমে আসবে। অর্থনীতি কি বলে? অর্থনীতি বলে অর্থনৈতিক যে সার্কেলটা আছে সেই সার্কেলের যে জায়গাটার কারণে আপনার মূল্য বা দাম স্তর বৃদ্ধি পায় সেই জায়গাটাকে আপনি ঠিক করুন। এটা হলো একটা বেসিক অর্থনৈতিক ফান্ডামেন্টাল, যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। সো গোখাদ্যের দাম যদি বেড়ে যায় আপনি ওইটাকে কমানোর চেষ্টা করেন, তাহলে অটোমেটিক আপনার হচ্ছে দাম কি হয়ে যাবে, কমে যাবে। যেমন আমাদের দেশে যখন থেকে পার্শ্ববর্তী দেশগুলো থেকে গরুর আসা বন্ধ হয়ে গেল তখন থেকে আমাদের দেশে কিন্তু গরুর দাম বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ হচ্ছে সিন্ডিকেট পেয়ে গেছে, খরচ বেড়ে ফেলছে। ক্লিয়ার কিনা? একজন বলছে স্যার রমজানে জিনিসপত্রের দাম বাড়ে। হ্যাঁ, এটাই তো দুঃখ রে ভাই, সারা পৃথিবীতে কমে, আমাদের দেশে বাড়ে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, প্রতিনিধিত্ব করা, ব্যাংক অনেক সময় প্রতিনিধিত্ব করে। ব্যাংক অনেক সময় সরকারকে বলে, যেমন দেবা অনেকগুলো তোমরা যখন টোল দাও, টোলের কাছে লেখা থাকে যে অমুক ব্যাংকের ফাইন্যান্সিং, অমুক ব্যাংকের ফাইন্যান্সিং। ব্যাংক সবসময় অনেক সময় ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রতিনিধিত্ব করে। ব্যাংক বলে আমি ইনভেস্ট করব, আপনি পরিচালনা করবেন, বিনিময়ে আমাকে এই টাকাগুলো দিবেন। সো ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, প্রতিনিধিত্ব করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। বৈদেশিক মুদ্রা সরবরাহ করা, ব্যাংক যখন টাকা লাগে সরকারকে তখন কারেন্সি দিয়ে, ফরেন কারেন্সি দিয়ে ব্যাংক সরকারকে কি করে, হেল্প করে বৈদেশিক মুদ্রা সরবরাহ করার। বিনিময় বিলের স্বীকৃতি, বিনিময় বিল বলতে কি বুঝি? আমি একটা পণ্য বিদেশ থেকে আনবো, অথবা আমি একটা পণ্য আহ আমার কোনো দেশে রপ্তানি করব, সেটার বিল পাওয়ার জন্য যে ডকুমেন্টটা, সেই বিনিময় বিলটা ব্যাংক আমাদের দেওয়ার চেষ্টা করে। বৈদেশিক দেনা পরিশোধে ভূমিকা রাখে, জাহাজি দলিল সমূহ বহন করে। ঠিক আছে, জাহাজি দলিল সমূহ অর্থাৎ জাহাজে করে যে পণ্য রপ্তানি করা হয় সে পণ্যের যে দলিলগুলো আছে সেগুলো ব্যাংক অনেক সময় কি করে, হেল্প করে। তারপরে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে। ব্যাংক সবসময় যে মূলধনটা থাকে, যে টাকাটা থাকে, সেটাকে সবসময় ব্যাংক বাড়াইতে চায়। যত ব্যাংক ওইটাকে বাড়াবে তত ব্যাংকের জন্য এটা কি হবে, প্রফিটেবল হবে। সো মূলধনের গতিশীলতা বৃদ্ধি করতে চায় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করতে চায়। বর্তমানে তোমাদেরকে বলছি কিনা আমি জানি না, যে বাজেটটা আছে আমাদের দেশে, যে বাজেটটা আসে সেই বাজেটটা হচ্ছে ব্যয় সংকোচনের বাজেট। সো ব্যয় সংকোচনের বাজেট হওয়ার কারণে আমাদের যে ঋণটা আমরা দেই, এখন আমাদের দেখবা বহু ঋণ খেলাপি আছে আমাদের দেশের, প্রচুর ঋণ খেলাপি। বাংলাদেশের অনেক ঋণ খেলাপি তো বহু বড় বড় পদে বসে আছে। সো এই যে ঋণ খেলাপি, এই যে ঋণ নিয়ন্ত্রণ, এই ঋণ নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব জরুরি। যদি আমরা ঋণ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে ব্যাংক আগাইতে পারবে না। এবং সরকার কিভাবে ঋণটা নিয়ন্ত্রণ করে? সরকার ব্যাংকের থেকে ঋণ নিয়ন্ত্রণ করে। তুমি দেখবা বর্তমানে ঋণ পাওয়াটা, ব্যাংক থেকে ঋণ পাওয়াটা সো টাফ হয়ে গেছে, সো টাফ। হ্যাঁ, যেমন একটা মজার বিষয় তোমাদেরকে বলি, গতকালকের একটা ঘটনা বলি। আমার এক সিনিয়র কলিগ, অনেক সিনিয়র আমার থেকে, উনি অনেক বড় বয়সে আমার, উনি উনি আমাকে ফোন দিছে আমার আগের কোম্পানির, যে বলে ভাই আপনি তো মোটামুটি ভাবে অনেক ভালো বোঝেন লোন টোন এগুলো নিয়ে, বা এটা নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। তো আমি ওনাকে বললাম যে জি বলেন কি প্রশ্ন আপনার। বলে যে আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করছি, যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট দিছি, কিন্তু আমাকে এখন, আমি ভাই মাঝখানে তো আপনি জানেন আমি আরেকটা কোম্পানিতে জয়েন করছি 1.5 মাস,
আমি কোনো জব করি নাই। তো যে বিজনেস অ্যানালিস্ট আছেন ওইখানকার, সেই অ্যানালিস্ট ওনাকে বলছে, ওনার কাছে ডকুমেন্ট চাইছে যে উনি ওই 1.5 মাস আসলে কি কাজ করছেন। তখন আমাকে বললো, ভাই আমি তো আরো অনেক লোন নিছি, সব লোন শোধ করছি, এইটা তো কখনো হয় নাই, তো ভাই এটা হওয়ার কারণ কি আমাকে সে বলছে। তখন আমি তাকে বললাম, যখন ব্যাংকগুলো ঋণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ব্যাংক যখন চিন্তা করে তার ক্যাপিটালটাকে সুরক্ষা করবে, আপনাকে লোন দেওয়া মানে কি, ব্যাংক আপনার ক্যাপিটালটাকে সুরক্ষা করতে যাচ্ছে। সো ব্যাংক যখন আপনাকে লোন দিবে, লোন দিতে গেলে ব্যাংক চিন্তা করবে আপনাকে 10 লাখ টাকা দিলে সেই টাকাটা শোধ আসবে কিনা, সেটা ব্যাংক চিন্তা করবে। কারণ সেজন্য ব্যাংক দেখতে গেছে যে আপনার কোনো গ্যাপ আছে কিনা। তো উনি আমাকে বললো যে ভাই আমি আমার কর্মজীবনে বহুবার ব্যাংক লোন নিয়েছি এবং শোধ করেছি, কোনোবার এটা হয় না। আমি বললাম এটা যখন হবে তখন মনে করবেন দেশের ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতেছে। এজন্য দেখবা বর্তমানে সহজে মানুষ কিন্তু লোন পাচ্ছে না, অনেক কিছু ক্রাইটেরিয়া দেখে মানুষকে লোন দেওয়া হচ্ছে। এটা ভেরি সিম্পল, এটা ইনস্ট্রাকশনটা এরকম ভাবে দেওয়া থাকে। তো উনি আমাকে বললো যে ভাই আমি ব্যাংকে 11 লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু উনি দিন শেষে দেখা গেছে, আমি বলছি ভাই আপনি 11 লাখ পাবেন না, আপনার এটা অনেক কম হবে। কারণ যেহেতু এই জাতীয় জায়গাগুলো তো নামতেছে দেখতেছে, এবং আপনি 2 বছর আগে কোথায় চাকরি করছেন, 1.5 মাস কেন গ্যাপ ছিল, এগুলো যখন দেখতেছে, তার মানে আপনার লোন পাওয়াটা একটু টাফ হবে। এটা আমার একটা অভিজ্ঞতা আর কি, ক্লিয়ার কিনা? আচ্ছা, কয়েকজন হাত উঠাইছো। এখানের প্রশ্ন দেখি, এই প্রশ্ন রিলেটেড হলে বলো, বাকিগুলো পরে শুনবো, এখন পড়াবো তো, পড়াচ্ছি তো। এই প্রশ্ন, সবুজ বলো, সবুজ কি প্রশ্ন করতে চাচ্ছ? সবুজ, সবুজ হাত উঠেছো ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, স্যার। সবুজ বলো। হ্যাঁ, আহ, আগে ব্যক্তিগত বিষয় বলা ঠিক না, তারপরে বলছি। আমি প্রাক ব্যাংক থেকে একটা লোন করেছি। তো আহ, ইদানিংকাল তারা যে ডেটটা, হ্যাঁ, মানে মান্থলি ইনস্টলমেন্ট পেমেন্টের যে ডেট, হ্যাঁ, সেই ডেট হওয়ার 3 দিন আগে প্রতি মাসেই কল দেয় এবং আমাকে হিয়ারিং দেয় যে আপনার ইনস্টলমেন্ট পেমেন্ট করার কিন্তু লাস্ট ডেট অত তারিখ। মানে হ্যাঁ। এই যে তাদের যে কর্মতৎপরতা, ইভেন আমার শাহজালাল ব্যাংকে স্যালারি ঢোকে, সেখান থেকে লোনের জন্য একবার ট্রাই করেছিলাম। তো হুম। সেখানেও আবার পুনরায় যখন গেলাম এই বছরে 24 সালে এসে, তারা আমাদের কাছে যে পরিমাণ পেপারস গুলো চাইলো, এই পেপারস গুলো 2022 বা 23-এ কখনোই চাই নাই। তার মানে আপনি যে কথাগুলো বললেন, ঋণ নিয়ন্ত্রণ, এটাতে আমাদের দেশ বা আমাদের ব্যাংকগুলো যথেষ্ট সোচ্চার হয়েছে বলে মনে করছি। থ্যাংক ইউ সবুজ, থ্যাংক ইউ সো মাচ। সবুজকে আমি স্পেশাল একটা ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, সবুজ যেহেতু কারেন্টলি লোন নিছে বা তার একটা নলেজ আছে এই ব্যাপারে, সে শেয়ার করছে, এবং তোমরা আমার কথা এবং সবুজের কথা মিলে দেখতে পারো যে জিনিসটা অ্যাবসলিউটলি ট্রু। এবং লোনের, আমি যদি ভুল না করি, তোমরা দেখবা প্রত্যেকটা জায়গায় লোনের কিন্তু সুদের হারও অনেক বেড়ে গেছে, লোনের সুদের হারও অনেক বেড়ে গেছে। তোমরা যদি খেয়াল করে দেখবা সব জায়গায় লোনের সুদের হার বাড়ছে। থ্যাংক ইউ সবুজ তোমাকে। আচ্ছা, তারপরে মনি হাত উঠাইছে। মনি, মনি, মনি তুমি হাত উঠাইছো বোন? আচ্ছা, মনি মনে হয় চলে গেছে। এহসান হাত উঠাইছে, আমাদের এহসান সিকদার। এহসান, এহসান। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগতেছে আজকে? বুঝতে পারতেছো না কোনো? খারাপ লাগতেছে? ক্লাস কেমন লাগতেছে তোমাদের সবার? ক্লাস কেমন লাগতেছে তোমাদের? ক্লাস বুঝতে পারতেছো? কোনো কষ্ট স্যার আছে? খুব ভালো লাগতেছে, অনেক কিছু বুঝতেছি। থ্যাংক ইউ। কোনো কষ্ট অনেক দুঃখ নাই সুন্দর তো আমার লাগছে। প্রতি? না, কষ্ট দুঃখ দিও না, আবার কষ্ট দুঃখ রাখো না, রাখলে আবার বিপদ। স্যার আমার কিছু কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, পরে সবুজ আমি বলছিলাম। পড়ানোর পরে জিজ্ঞেস করবো না সবার থেকে, যাই এখন এইটাতে থাকি, পড়ানোর পরে সবার সাথে কথা বলবো না আবার, ঠিক আছে? তখন শেয়ার করো। ওকে স্যার, জি ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসো। যেমন ধরো জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাংক হেল্প করে, যে গাড়ির লোন লাগবে, বিভিন্ন ধরনের লোন লাগবে, সেই লোন লাগলে ব্যাংক কি করে, হেল্প করে। বেকার সমস্যার সমাধান, এটা সহজ কথা, সবাই বুঝো। ব্যাংকে মানুষ চাকরি করে, কর্মসংস্থান বৃদ্ধি পায়। আমদানি রপ্তানির উপরে ব্যাংকের অনেক ডিপেন্ডেন্সি আছে। ব্যাংকের আমদানি রপ্তানি এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ডিপেন্ডেন্সি আছে ব্যাংকের ক্ষেত্রে। আমরা এলসি খোলার জন্য, আমি এলসি বুঝাইছি তোমাদেরকে গত ক্লাসে, লেটার অফ ক্রেডিট, ঠিক আছে? সো এলসি
এলসির ক্ষেত্রে আমরা হেল্প করি, আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাংক আমাদেরকে হেল্প করে, উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক আমাদেরকে কি করে, আমরা যদি কোনো কিছু উৎপাদন করতে যাই, কোনো কিছু বিনিয়োগ করতে যাই, সেই ক্ষেত্রে ব্যাংক আমাদেরকে হেল্প করে লোন দিয়ে, ওভারড্রাফটের সুবিধা দেয়, প্রতিনিধিত্বমূলক কাজের কি করে, হেল্প করে। আচ্ছা, এইটা লাগবে না, এবার আমরা শুরুর দিকে চলে যাব। এগুলো একটু বাকি ছিল, সেজন্য এগুলো আমরা হচ্ছে দেখাই দিছিলাম, ঠিক আছে। এইবার আসো, অর্থের চাহিদা বলতে কি বুঝি আমরা? অর্থের চাহিদা বলতে, হ্যাঁ, যেমন অর্থের চাহিদাকে আমি একদম টু দা পয়েন্টে চলে যাই। অর্থের চাহিদা বলতে বুঝি আমাদের টাকার কতটুকু দরকার আছে। সো অর্থের চাহিদার যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা মুদ্রার চাহিদা আলোচনা করতে হবে। সো মুদ্রার চাহিদার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রকৃত মুদ্রার চাহিদা, নগদ মুদ্রার চাহিদা আছে। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমরা কেউ উত্তর দিতে পারবা। প্রকৃত মুদ্রা বলতে কি বুঝো, নগদ মুদ্রা বলতে কি বুঝো? নগদ তো আমরা বুঝি যেটা ক্যাশ। প্রকৃত মুদ্রা বলতে কি বুঝো, কে বলতে পারবা? প্রকৃত মুদ্রা বলতে কে বুঝো, একটু হাত উঠাও। আমি জিজ্ঞেস করি, প্রকৃত মুদ্রা বলতে কে বুঝো? প্রকৃত মুদ্রা, রিমা বলছে স্যার এলসি সম্পর্কে। প্রকৃত মুদ্রা বলতে কে বুঝো, একটু হাত উঠাও দেখি, আমি কয়েকজনকে জিজ্ঞেস করি প্রকৃত মুদ্রা বলতে কে বুঝাও। দেখি আমাদের আপনকে জিজ্ঞেস করি, আলিনুল ইসলাম আপন। আপনের নামটা খুব সুন্দর, আলিনুর ইসলাম আপন। আপন, প্রকৃত মুদ্রা বলতে পারবা? আলিনুর ইসলাম আপন, আপন প্রকৃত মুদ্রা বলতে পারবা? বিপ্লব উদ্দিন, বিপ্লব উদ্দিন, বিপ্লব, বিপ্লব ভাই, বিপ্লব উদ্দিন। আসসালামু আলাইকুম। বলছিলাম বিপ্লব, প্রকৃত মুদ্রা কি রে ভাইয়া? আসসালামু আলাইকুম, শোনা যায়? হ্যাঁ, শোনা যায় ভাই। আচ্ছা, প্রকৃত মুদ্রা বলতে বাস্তব জীবনে যে অর্থের মাধ্যমে মূলত লেনদেন গুলো সম্পাদন করে ওগুলোই তো। ওকে, আর নগদ মুদ্রা? আর নগদ যেগুলা, নগদ বলতে যেগুলো আমরা হাতে যেগুলো থাকে তো ওগুলোই তো নগদ বলি। আচ্ছা বিপ্লব, থ্যাংক ইউ চেষ্টা করার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে মুশফিকা আমাদের হাত উঠাইছে। মুশফিকা, মুশফিকাকে দেখি, মুশফিকা কি বলে? মুশফিকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রকৃত মুদ্রা কি মুশফিকা? স্যার, প্রকৃত মুদ্রা হচ্ছে আমাদের মানে টোটাল যত মুদ্রা আছে, ব্যাংকের সঞ্চয়পত্র বা ব্যাংকের জমা অর্থ বা এক্সেলেন্ট, হাতের নগদ অর্থ সব মিলে আর কি। সব মিলে এটাকে প্রকৃত মুদ্রা বলে। তাহলে নগদ মুদ্রাটা কি মুশফিকা? লেনদেন করার জন্য আমরা যেগুলো লিকুইড মানে তারল্য যে অর্থটা হাতে রাখি আর কি, ওইটা হচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুশফিকা, সুন্দর। সবুজ, সবুজ কিছু কথা বলতে যাচ্ছে। সবুজ, জি সবুজ। স্যার, আমি হ্যাঁ, যে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তার উত্তর বলতে চাচ্ছিলাম। বলো প্রকৃত বলো, মুদ্রা বলো বলো। আসলে প্রকৃত মুদ্রা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন লেনদেনে যে ধরনের মুদ্রাগুলো ব্যবহার করি, যেমন কাগজের মুদ্রা, ধাতব মুদ্রা, এক্স্যাক্টলি, মানে আমরা যে নোটগুলো রাইট। ব্যবহার করলাম, বা কাগজ ব্যাংক নোট ব্যাংকের এবং মধ্যে যেগুলো সরকারি সঞ্চয় থাকে, নোট। যেটা আমাদের বললো, জি স্যার। সেটাকে বলা হয় প্রকৃত মুদ্রা। আর নগদ মুদ্রা হলো যেটা আমাদের হাতে থাকে সেটা। ক্লিয়ার কিনা? ওকে স্যার। ফাইন, ঠিক আছে। তাহলে আজকে বোঝানোর কিছু নাই, এটা মোটামুটি বুঝতে পারছো সবাই। সো এরপরেরটা চলে যাই, ঠিক আছে। অর্থ যোগানের উপাদান সমূহ আলোচনা করো। অর্থ যোগানের উপাদান সমূহ কি কি আছে? অনেক অর্থ যোগানের উপাদান আছে। যেমন ধরো, এটা আগে একটু লিখে নাও তোমরা। অর্থ যোগানের উপাদান, এটা একটু লিখে নাও আগে তোমরা। এটা একটু লিখে নাও, এটা একটু লিখে নাও আগে, বা স্ক্রিনশট দিয়ে নাও। অর্থ যোগানের উপাদান সমূহ, এটা একটু দেখো। অর্থ যোগানের উপাদান সমূহ, আমি তোমাদেরকে প্রথমে যেটা জিজ্ঞেস করবো, বিহিত অর্থ বলতে কি বুঝো? কে বলতে পারবা বিহিত অর্থ কি? বিহিত অর্থ কি? কে বলতে পারবা বিহিত অর্থ কি? বিহিত অর্থ কি, কে বলতে পারবা? আমি দুই একজনকে একটু জিজ্ঞেস করি, বিহিত অর্থ বলতে কি স্যার, বুঝো? রিমুকে জিজ্ঞেস করি স্যার দেখি, রিমু। হ্যাঁ, আসতেছি। সবুজ, রিমু বলো তো বিহিত অর্থ কি? আসতেছি। সবুজ, বিহিত অর্থ কি রিমু? আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম, হ্যাঁ, বিহিত অর্থটা কি রিমু? স্যার, সরকার আইন দ্বারা যে অর্থ চালু থাকে এবং বিনিময়ের মাধ্যম হিসেবে জনসাধারণ যে টাকা মানে মুদ্রাটা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে। মাশাআল্লাহ, আরেকবার বলো, সবাই শোনো ওর কথাটা, আরেকবার বলো। সরকার আইন দ্বারা
যে অর্থ চালু করে এবং বিনিময়ের মাধ্যম হিসেবে যে সাধারণ অর্থ জনগণ যা গ্রহণ রাইট করতে বাধ্য থাকে। তাকে বিহিত অর্থ বলে। ভেরি গুড, ভেরি গুড। দেখি সবুজ বলো তো, সবুজ কি বলতে চাচ্ছ? জি সবুজ, স্যার, এই হ্যাঁ আইন সিদ্ধ মুদ্রাকেই বিহিত অর্থ বলে। রাইট, আইন সিদ্ধ, আরো সুন্দর করে বলছে সংক্ষেপে, আইন সিদ্ধ মুদ্রাকে কি মুদ্রা বলে? বিহিত মুদ্রা বলে। ক্লিয়ার কিনা? এই যে একটা জিনিস দেখো, আহ এই যে বেসিক বিষয়টা, এই বেসিক বিষয়টা আমরা অনেকেই জানি না, এগুলোই কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে, এগুলাই তোমরা দেখে, এটা কিন্তু এনটিএসসির প্রশ্ন, এটা কিন্তু এনটিএসসি তে আসার প্রশ্ন পড়াচ্ছি। সো এগুলাই কিন্তু পরীক্ষায় আসে। ক্লিয়ার কিনা? এখন আমাকে তোমরা বলবা অসীম বিহিত মুদ্রা কি, সসীম বিহিত মুদ্রা কি, কে বলতে পারবা? অসীম বিহিত মুদ্রা কি, সসীম বিহিত মুদ্রা কি, কে বলতে পারবা? অসীম বিহিত মুদ্রা, সসীম বিহিত মুদ্রা, দেখি আমাদের ইলা কি বলতে চাচ্ছে। ইলা, আরেফিন ইলা, স্যার ইসলাম বলো। আর ইলা, অসীম এবং সসীমের বিহিত মুদ্রার মধ্যে তুমি কি স্যার জানো বলো? অসীম বিহিত অর্থ বলতে যে অর্থের মাধ্যমে সকল প্রকার লেনদেন সম্পন্ন করা হয় তাকে অসীম এক্সিলেন্ট, বিহিত। এক্সিলেন্ট, ভেরি গুড। যে অর্থের মাধ্যমে সকল প্রকার লেনদেন করা হয় তাকে কি বলা হয়? অসীম বিহিত অর্থ। ভেরি গুড ইলা। তারপরে সসীম? সসীমটা হচ্ছে যে অর্থের সাহায্যে নির্দিষ্ট পরিমাণে অধিক লেনদেনের কাজ সম্পন্ন করা যায় না। কি এটা কথাটা দিয়ে বলছে খেয়াল করো আমাদের ইলা, সেটা হলো নির্দিষ্ট পরিমাণ, কি বললা ইলা? অধিক লেনদেনের কাজ সম্পন্ন করা যায় না। অধিক লেনদেনের কাজ যেটার মধ্যে সম্পূর্ণ করা যায় না। অনেক লেনদেন হচ্ছে, অনেক লেনদেন দরকার, কিন্তু আমার হাতে ওই পরিমাণ নাই অর্থ, তাইলে সেটাকে আমরা কি বলবো? সসীম বলবো। ঠিক আছে কি না ইলা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। দেখছো এই যে সহজ জিনিসগুলো আমরা, দেখো ছোটবেলা থেকে আমরা যারা অর্থনীতিতে যারা পড়াশোনা করছি তারা কিন্তু সবাই এই জিনিসগুলো পড়ে আসছে, সবাই হচ্ছে, আমরা এখন ভুলে গেছি। ক্লিয়ার কিনা? ঠিক আছে। তো এই যে অসীম, সসীম, এগুলো আমরা কেন মনে থাকে না, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে মনে না রাখলে আমরা কি পারবো? তো এগুলো আমাদের জন্য দরকার। ওকে, উফ, পানি আছে রে। আচ্ছা, কাগজি অর্থ, কাগজি অর্থ আমরা সবাই বুঝি, আমরা যে কাগজের পয়সা টাকা, এটাকে কাগজি অর্থ বলি। ধাতব অর্থ, ধাতব অর্থ হচ্ছে যেটা পয়সা, সেটাকে বলা হয় ব্যাংক সৃষ্ট অর্থ। এটা বলতে আমরা কি বুঝি? ব্যাংক সৃষ্ট অর্থ। ব্যাংক যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে করে যে যে অর্থটা সে মার্কেটে আনবে, তার দরকার, এটা আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক ছাড়া পারে না, এটাকে ব্যাংক সৃষ্ট অর্থ বলে। এখন বলো সদৃশ অর্থ বা প্রায় অর্থ বলতে কি বুঝি? এটা কে বলতে পারবা? সদৃশ অর্থ বা প্রায় অর্থ বলতে কি বুঝি, কে বলতে পারবো? সদৃশ অর্থ বা প্রায় অর্থ কে বলতে পারবা? হাত উঠাও। সদৃশ অর্থ বা প্রায় অর্থ। আনিকা হাত উঠেছে, দেখি আমাদের আনিকা হাত উঠেছে, আনিকাকে জিজ্ঞেস করি। হ্যাঁ আনিকা বলো, আনিকা বলো, সদৃশ অর্থ বলতে আমরা কি বুঝি বা প্রায় অর্থ? আনিকা বলো। স্যার সদৃশ অর্থ বলতে বোঝায় এটা সরাসরি কোনো টাকা বা পয়সা না, এটা সঞ্চয়পত্র, তারপরে হচ্ছে রাইট, ঋণপত্র, ঋণদানকারী প্রতিষ্ঠান সমূহের আমানতির দায়, এগুলোকে প্রায় অর্থ বলে। এগুলো সরাসরি টাকা দ্বারা ইয়া করা হয় না। ওর সহজ কথা মূল্য হলো টাকা দ্বারা যেটা হয় না হ্যাঁ, সরাসরি। রাইট আনিকা, জি। ভেরি গুড, এক্সিলেন্ট আনিকা, থ্যাংক ইউ। তারপরে আমাদের দেখি আমাদের ফারজানা রূপা হাত উঠেছে, দেখি রূপাকে না বললে রূপা আবার রাগ করবে, ওকে না দিলে। দেখি আমাদের রূপাকে দেই। রূপা কি বলো? ওয়ালাইকুম স্যার। ইসলাম, রূপা বলো, তুমি আনিকার সাথে একমত? জি স্যার, যে সকল সম্পদ সরাসরি লেনদেনে ব্যবহার করা যায় না, তবে সরাসরি চাইলে লেনদেনে যেটা ব্যবহার করা যায় না সেটা, জি তাই তো? এছাড়া চাহিদা আমানত, বন্ড, সরকারি বন্ড এগুলাই। বন্ড, সরকারি বন্ড, এগুলা। আচ্ছা, লাস্ট মুশফিকাকে জিজ্ঞেস করি। মুশফিকা, এদের সাথে আর কিছু অ্যাড করতে চাও কিনা তুমি? মুশফিকা। জি স্যার, এটাই যেটা মানে টাকা দিয়ে যা করা যায় ওইটা দিয়ে তা করা যায়, কিন্তু ওইটা সরাসরি টাকা না, কিন্তু টাকার কাজ কাজ ওইটা দিয়ে হয় আর কি। আমরা বিয়ে শাদিতে গেলে উপহার দেই না? কি উপহার দেই রে বিয়ে শাদিতে গেলে? ওই যে মানুষে উপহার দেয় না, আরে কি কয় এটা, ভুলে গেছি। টাকার বদলে ওই যে তোমার ব্যাংকে গেলে ভাঙান, আমার মাথা আসতেছে না এখন। প্রাইজ বন্ড। প্রাইস বন্ড, এক্স্যাক্টলি, প্রাইস বন্ড। প্রাইস বন্ড। প্রাইস বন্ড, প্রাইস বন্ড হচ্ছে একটা কি অ্যামাউন্ট, সদৃশ অর্থ বা প্রায় অর্থ। ক্লিয়ার কিনা? টাকার মতোই কিন্তু টাকা না। টাকার মতোই কিন্তু টাকা না। ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ। মিউট করে দাও সবাইকে, মিউট করে দাও সবাইকে। আচ্ছা, এরপর আসো, ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিতে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতির কার্যকারিতা আলোচনা করুন। আমাদের দেশের অর্থনীতিতে কোন নীতি অধিকতর সাফল্য, খোলা বাজার নীতি না ব্যাংক নীতি? আচ্ছা, এই ধরনের প্রশ্ন, যেমন এই প্রশ্নটা তুমি যদি খেয়াল করো, ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, কোনটা তুলনামূলকভাবে আলোচনা করুন। আমাদের দেশের অর্থনীতিতে কোন নীতি অধিকতর সাফল্যজনক? এই ধরনের প্রশ্ন লিখতে গেলে আমাদের স্টুডেন্টরা একটু বিপদে পড়ে যায়, যে আসলে যে আমরা এই ধরনের প্রশ্নগুলো লিখবো, এগুলাতে স্যার আমি কোন পক্ষ নিব? এই ধরনের লেখায় তোমরা সবসময় নিউট্রাল থাকবা, এটা আমি তোমাদেরকে বলি। এই ধরনের লেখায় তোমরা সবসময় যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে যেটা অ্যাকচুয়াল থিং সেটা লেখার চেষ্টা করবা, অ্যাকচুয়াল। হ্যাঁ, অ্যাকচুয়াল লিখে তারপরে দুইটার পক্ষে একটু মতামত দিবা, এক্স্যাক্টলি একটা জিনিসের পক্ষেই একরোকা হয়ে দিবা না, তখন দেখা গেছে যে নেগেটিভ হইতে পারে। ঠিক আছে, যেমন ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাংক হার নীতি। হ্যাঁ, ব্যাংক হার নীতির কিছু শর্তাবলী, তুমি যদি ব্যাংকের যে হারটা থাকে সেই হারটা যদি অনেক বেশি হয় তাহলে সেটা বার্ডেন হয়ে যাবে, কারণ দিন শেষে ব্যাংক সবসময় সাধারণ মানুষের থেকে টাকাটা উঠানোর কি করবে, চেষ্টা করবে। সো ব্যাংক হার নীতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ব্যাংকের হার নীতিটা যাতে ঠিক থাকে। ব্যাংক হার নীতির কার্যকারিতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্যাংক যে হার দেয়, ধরো আমাদের কিছুদিন আগে সিঙ্গেল ডিজিট একটা লোন দিয়ে বলছিল যে প্রত্যেকটা লোনে সিঙ্গেল ডিজিট থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন। সো ওইটার নীতিটা কিন্তু যথেষ্ট আমার কাছে হেল্পফুল মনে হয়েছে। এখন যখন লোনের ক্ষেত্রে দেখি যে প্রচুর পরিমাণে বেশি পরিমাণে লোন, মানে মার্কেট থেকে লিকুইডকে আনার জন্য ব্যাংকগুলো ইন্টারেস্টের একটা অসম প্রতিযোগিতা এগুলো শুরু করছে। সো এই ব্যাংক হার নীতির কিন্তু তখন আর ঠিক থাকতেছে না। ব্যাংক হারের সীমাবদ্ধতা আছে, যেমন অনেক ক্ষেত্রে সরকার বলে দেয় যে আপনি, অনেক দেশে বলে দেয় যে আপনি 8 থেকে 12% মধ্যে দিবেন, 8 থেকে 12% মধ্যে আপনি ডিপোজিটের ক্ষেত্রে আপনি হচ্ছে ইন্টারেস্ট দিবেন। সো এই সীমাবদ্ধতার কারণে অনেক সময় দেখা গেছে যে মার্কেটে ধরো অনেকগুলো ব্যাংক আছে, এখন প্রত্যেকটা ব্যাংক তো চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে ডিপোজিট কালেক্ট করার জন্য। এখন ধরো সবাই 11.5-12% দিচ্ছে, এখন ম্যাক্সিমাম ব্যাংকগুলো কি করবে, যেগুলো ভালো ব্যাংক সেই ভালো ব্যাংকের দিকে চলে যাবে। ভালো ব্যাংকের দিকে গেলে কি হয়, তখন লিকুইড ক্রাইসিস হয় না? ওই যে আমার মতো ফার্মার্স ব্যাংকে গেছিলাম, যাওয়ার পরে তোমার হচ্ছে দেখা গেছে যে ওই টাকা আমার এমনি টাকা রাখছে, ওই টাকাটাই কি পাইতেছি না। সো এরকম হইলে তখন তো বিপদ। সো এই জন্য ব্যাংক হারের একটা সীমাবদ্ধতা আছে। তুমি যদি হার সবসময় কিছুটা ফ্লেক্সিবিলিটিও না দাও, সবাই ভালো ব্যাংকের দিকে যাবে, তখন সাধারণ মানুষগুলো এটাতে কি হবে, প্রবলেম ফেস করবে। আচ্ছা, এরপরে ব্যাংক হার নীতির ফলাফল মূল্য স্তরের উপর প্রভাব পড়ে। যেমন যদি ব্যাংক হার যদি বেশি হয়, সুদ যদি বেশি হয়, টাকার হারের পরিমাণ যদি বেশি হয়, তখন সেই টাকাটা তো সাধারণ মানুষের থেকে আসবে, তখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। সো এটা মূল্য স্তরের উপর একটা কি ফেলে, প্রভাব ফেলে। বৈদেশিক বিনিময়ের উপর প্রভাব পড়ে। বৈদেশিক বিনিময়, তুমি যদি কোনো কিছু কিনতে চাও সেখানে দেখবা বৈদেশিক বিনিময়ের উপর প্রভাব পড়বে, তোমার জিনিসপত্রের দাম বেশি হবে, ইম্পোর্ট করতে যাবা দাম বেশি হবে, তখন তুমি কিভাবে কিনবা, এটা একটা জিনিস। খোলা বাজার নীতি, খোলা বাজার নীতি কি? খোলা বাজার নীতির মধ্যে সুসংগঠিত প্রশস্ত ঋণপত্রের বাজার, এখানে যে যার যার মতো করে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে যার যার মতো কি করে কাজ করে। ক্রয় বিক্রয়যোগ্য ঋণপত্র থাকে, এখানে সরকারি ঋণের পরিমাণ থাকে, এখানে দেশের ব্যবসা বাণিজ্যের প্রকৃতি থাকে, এখানে নগদ জমার অনুপাতে স্থিতিশীলতা আছে। ঠিক আছে, সো আমরা যদি দেখি তাহলে আমাদের দেশের জন্য দুইটাই দরকার, খোলা বাজার নীতিটাও দরকার, আবার আমরা যদি দেখি আমাদের দেশের ব্যাংক হার নীতি সেটাও সমন্বয় দরকার, কারণ দুইটার সমন্বয় হইলেই আমাদের জন্য কি হবে, ভালো হবে। ক্লিয়ার কিনা? তোমরা একটু একটু কষ্ট করে এটা একটু স্ক্রিনশট দাও, প্রশ্নটা একটু স্ক্রিনশট দাও, যদিও আমি দিব, তারপর একটা স্ক্রিনশট দাও তোমরা। এটা প্রশ্নটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটার পিডিএফটা আপলোড দিয়ে দিতে বলো সবুজ রে, আমার গ্রুপে, অব্র স্যার বলছে ওনার গ্রুপে আপলোড দিয়ে দিতে আজকের এই পিডিএফটা। ঠিক আছে, কোনটা জানো, এটা। আচ্ছা, এই যে ব্যাংক হার নীতি এবং খোলা বাজার নীতির কার্যকারিতা, পরোক্ষ ও প্রত্যক্ষ পদ্ধতি আছে এখানে। সংরক্ষিত আমানতের উপরে প্রভাব পড়ে, সুদের হারের উপর প্রভাব পড়ে, অর্থের বাজারে সরাসরি হস্তক্ষেপ হয়। এই পয়েন্টগুলো নিজেরা লিখবা, এই পয়েন্টগুলো মোটামুটি লিখলে তোমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এইবার আসো আমরা মুদ্রাস্ফীতির ব্যাখ্যায় ফিশারের সমীকরণটি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আলোচনা করি। মুদ্রাস্ফীতির ব্যাখ্যায় ফিশারের সমীকরণ, হ্যাঁ সমীকরণটা আমি লিখে দিচ্ছি যাতে আমার আলোচনা করতে সুবিধা হয়। ফিশারের সমীকরণটা কতটা গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতির ব্যাখ্যায়, এটা আমরা একটু দেখি। প্রথমে আমাকে জানতে হবে যে আসলে ফিশার ভদ্রলোককে। ফিশার ভদ্রলোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব আলোচিত একজন মানুষ ছিলেন।
উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুদ্রাস্ফীতি নিয়ে অনেক বড় বড় কথা বলছিলেন। উনি আমেরিকার একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন এবং তিনি এমন একজন ছিলেন, তার যে সমীকরণটা আছে বিশেষ করে ফিশারের বিনিময় সমীকরণ, সেটা পৃথিবীর সবচেয়ে পুরাতন একটা সমীকরণ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই উনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন। অর্থের তোমার যে মূল্য নির্ধারণের তিনি যে তত্ত্বটা বের করেছিলেন, সেই তত্ত্বটাকেই ফিশার তত্ত্ব নামে পরিচিত। এবং ফিশারের সমীকরণ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে এখানে ভারসাম্য মূল্য ও মুদ্রার মূল্যের অবস্থান যেটা আমরা যদি দেখি ফিশারের সমীকরণটা, এখানে একটা কথা আমি এক লাইনে দেখাই দিই। এখানে লেখা আছে, দেখো, ভারসাম্য মূল্য ও মুদ্রার মূল্যস্তর অবস্থায় মুদ্রার যোগান বাড়লে দ্রব্যমূল্য বাড়ে, মুদ্রার যোগান যখন বাড়ে তখন দ্রব্যমূল্য বাড়ে, এবং মুদ্রার মূল্যমান কি হয়ে যায়, কমে যায়। ক্লিয়ার কিনা? অর্থাৎ ভেরি সিম্পল, যেটা আমি আজকের ক্লাসে শুরুতে বলছি, এটাই ফিশার বলছে যে তোমার যদি মুদ্রা, তুমি যদি দ্রব্যর দাম যদি বাড়ে তাহলে মুদ্রার দাম কমে, এবং দ্রব্যের দাম যদি কমে তাহলে মুদ্রার মান বাড়ে। এই সিম্পল কথাটা এখানে বলা আছে। এবং তিনি বলছে মুদ্রাস্ফীতি দেখা যায়, সেজন্য মুদ্রাস্ফীতি দেখা যায়। এবং এজন্যই উনি বলছে যে মুদ্রার যোগান কমলে দ্রব্য মূল্য কমে এবং মুদ্রার মূল্যমান কি হয়ে যায়, বেড়ে যায়, এবং মুদ্রার সংকোচনও কি হয়, দেখা দেয়। ঠিক আছে? সো আমরা যদি ওনার এই সমীকরণটা দেখি, এটা কিন্তু ওনার সমীকরণ, এটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে ওই যে আগের প্রথম যেটা বলছিলাম সেই সমীকরণটার মতোই এখানে দেখো, এটা হলো প্রাইসের স্তর, এই যে প্রাইসের স্তর, প্রাইসের স্তর। ক্লিয়ার কিনা? এই যে দেখো P2 বাড়লে M2টা বাড়ে, M1 বাড়লে P1টা বাড়ে। ক্লিয়ার কিনা? সো এটা একই জিনিস, জাস্ট ফিশার এই জিনিসটাই কি করছে, ব্যাখ্যা করছে, যেটা হচ্ছে আমরা তোমাদেরকে মোটামুটি ভাবে আমি তোমাদেরকে হচ্ছে দেখাইছিলাম। কি রে, এটা ইয়ার নামে না কেন? এই যে একই জিনিস প্লাস সেম, এখানেই মুদ্রার মূল্য দাম স্তরের মধ্যে যে সম্পর্কটা, ওইটাকেই সেম জিনিসটাকে এখানে দিছি। তোমরা যদি একটু ব্রেন খাটাও, যে কোনো কিছুকে তোমরা হচ্ছে এটার সাথে মিলিয়ে কি করতে পারবা, লিখতে পারবা। যেই কোনো কিছুকে এটার সাথে মিলিয়ে তোমরা লিখতে বা তৈরি করতে পারবা। আশা করি প্রবলেম হবে না। ক্লিয়ার কিনা? আচ্ছা, একজন লিখছো স্যার আমাকে একটু এলসিটা একটু বুঝায় দেন। এলসি লেটার অফ ক্রেডিট আর কি। ধরো তুমি দেশের, এটা তো গত ক্লাসে বুঝাইছিলাম, তোমরা যদি কি বলে দেশের বাইরে থেকে কোনো পণ্য আনতে যাও, দেশের বাইরে থেকে একটা পণ্য আনবা, এখন ওই লোককে তুমি টাকা পাঠাইলা, লোক টাকা মাইরা দিয়ে চলে যেতে পারে। আবার ওই লোক তোমারে পণ্য পাঠালো, তুমিও টাকা না দিতে পারো, তো টাকাটা একটা জায়গায় জমা থাকে। সেটা কোথায় থাকে? ব্যাংকে জমা থাকে। এটাকে বলা হয় এলসি, লেটার অফ ক্রেডিট। তো ওই লোক বলবে যে ভাই আমি ওকে পণ্য পাঠাইছি, এই হলো ডকুমেন্ট, ব্যাংক করে টাকা দিবে। তুমি বলবা ভাই আমি পণ্য পাইছি, আমার টাকাটা এবার ওকে দিয়ে দাও। এই আর কি, এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট বলা হয়। ক্লিয়ার কিনা? উফ, ক্লাস কেমন লাগতেছে তোমাদের? বুঝতে পারতেছো সবাই? ক্লাস কেমন লাগতেছে তোমাদের? কিছু কিছু বিষয় ছিল যেগুলো হচ্ছে তোমরা চাইছো আমার কাছে, ওই জিনিসগুলো আমি নোট দিয়ে দিব, প্লাস ওই জিনিসগুলো আমি আরেকটা ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে দিব তোমাদের। এখন আমরা মোটামুটি সামষ্টিক অর্থনীতি পড়তেছি, সো ওই জিনিসগুলো আমি তোমাদের একটু আলোচনা করে দিব সামনে। টেনশন করার কারণে, এগুলো তোমরা দিচ্ছ, আমার কাছে আছে এগুলা। পড়তে গেলে আবার অনেকে লিখতেছো যে স্যার মোটামুটি পড়ার পরে আমি আবার বুঝতেছি অনেক গ্যাপ ছিল, সো এটা আলোচনা করা লাগবে না। অনেকে আবার এরকম লিখতেছে, অনেকে লিখতেছে স্যার এটা আলোচনা করলে ভালো হয়। কোনো সমস্যা নাই, আমরা ওগুলো নিয়ে আলোচনা করব, টেনশন করার কোনো কারণ নাই ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা? আর আমরা চেষ্টা করব আসলে ফুল অ্যান্সার করে পরীক্ষা চান্স পাওয়ার জন্য। আমি বারবার এই জিনিসটা বলছি, আমি গত ক্লাসের গত অ্যাসাইনমেন্ট গুলো দেখি অনেকে এত জটিল করে লেখো, এত জটিল করে লেখো, যে মনে করতেছো যে জটিল করে লিখলেই বোধহয় আমি বেশি জানি, প্রমাণ করতে পারলেই মনে হয় আমি পরীক্ষায় চান্স পাবো। বিষয়টা তা না। তুমি পরীক্ষায় চান্স পাবো যদি তুমি অ্যাকুরেট লেখো, অ্যাকুরেট লেখো। অ্যাকুরেট লিখলে তোমার পরীক্ষায় চান্স পাবা। ক্লিয়ার কিনা? সো অ্যাকুরেট পড়লে তোমার মনে থাকবে। একজন বলছো স্যার পড়া অনেক মনে হচ্ছে, এক্স্যাক্টলি পড়া অনেক, অনেক পড়া। ঠিক আছে, অনেক পড়া। সো পড়া কিন্তু কম না, পড়া যথেষ্ট বেশি। তুমি একটা প্রভাষক হবা, একটা কলেজের টিচার হবা, সো তোমাকে নিবে, তোমার যদি ওই পরিমাণ না থাকে তাহলে কিভাবে হবে? ঠিক আছে, ক্লিয়ার কিনা? সো দেখি আর কার কোনো কোশ্চেন থাকলে হাত উঠাও, একটু তোমাদের সাথে কথা বলি। আগে বলো, তোমাদের ঢাকার বাইরে কারেন্ট যাচ্ছে কেমন? যারা ঢাকার বাইরে থেকে ক্লাস করতেছো, কারেন্ট কেমন যাচ্ছে? আমার গ্রামের বাড়িতে নাকি কারেন্টই থাকতেছে না, এই অবস্থা। তোমাদের কারেন্ট কেমন যাচ্ছে? কারেন্টের প্রবলেম কেমন ফেস করতেছো তোমরা? লোডশেডিং হচ্ছে প্রচুর না? আরে, ঋণপত্র লোন নেওয়ার জন্য যে তোমার হচ্ছে
আহ, যে ডকুমেন্টটা তুমি খোলো সেটাকে ঋণপত্র বলে। আমি একটা লোন নিব, লোনের জন্য আমাকে যে অ্যাপ্লিকেশনটা করতে হয় ওইটাই হলো ঋণপত্র, সহজ ভাষায় যদি আমি বলি। আরে একজন বলতেছে স্যার 9-10 ঘন্টা কারেন্ট থাকে না স্যার, আমাদের এখানে হচ্ছে না মাশাআল্লাহ, কারেন্টের জন্য গত ক্লাস করতে পারিনি। পটুয়াখালীতে কম হয়। তোর ভাই পটুয়াখালী না? বরিশাল। বরিশাল? আরে বাবা, বাংলাদেশের সবচেয়ে রাজকীয় জেলা হবে সামনে বরিশাল। ট্রেনও যাবে, সব যাবে, 4টায় ট্রেন, লঞ্চ, বাস। স্যার এই অধ্যায়ের সাজেশন কখন দিবেন? দিব, এখনো তো শেষ হয়নি, আস্তে ধীরে দিব। আগে পড়া শেষ করি তারপরে দিব। পড়া শেষ করি তারপর সাজেশন দিয়েও তো তোমাদের শান্তিতে নাই। সাজেশন দিলে এক শ্রেণীর, আমার এখানে তো মানে অনেকে আল্লাহ জানে, প্রভাষক হইলে মনে হয় আমারে জানাবেও না। প্রভাষক হইলে যে স্যার আমি প্রভাষক হইছি, আপনি পড়াইছেন ধন্যবাদ, মানে এটাও আমার মনে হয় জানাবে না, এরকম অবস্থা আমার এখানে। এক একজন এমন পণ্ডিত, আমি সাজেশন দিলে স্যার সাজেশনের প্রশ্ন বেশি হয়েছে, স্যার আমাকে মেসেজ করে, স্যার আবার হাইলাইট করে মেসেজ করে আমাকে, স্যার এই প্রশ্নটা না দিলেও মনে হয় পারতেন, এই প্রশ্নটা, মানে আমি মাস্টার, আমার উপরেও মাস্টার, আমি এই ব্যাচে দেখি যে স্যার এই এই প্রশ্নটা লাগবে না স্যার, এই প্রশ্নটার প্রয়োজন নাই, এই প্রশ্নটা কেন দিয়েছেন স্যার, এটা লাগবে না, কোনটা লাগবে না লাগবে এটা তো আমি জানি, তাই না? সাজেশন দিয়েও তো আমি শান্তি পাই না। ঠিক আছে, আবার কেউ লেখে স্যার সাজেশনের প্রশ্ন একটু বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার অনেকে আমাকে কমেন্টের মধ্যে লেখে যে অনেক কম প্রশ্ন দিয়েছেন স্যার, মনে হয় আমি বুঝি না এই জিনিসগুলা। সো এই জন্য যদি অন্য স্যারদের মতো করতাম যে সব পড়াবো, পড়ায়া তারপরে শেষে সাজেশন দিব, তাইলে এটা বেস্ট হইতো। সব পড়াবো, পড়ানোর পরে সাজেশন দিব, তাইলে মনে হয় সবাই ভালো থাকতো। এখন আমি প্রতিটা ক্লাসের সাথে 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 দিয়ে দেই, আস্তে আস্তে 2টা ক্লাস পর পর। এখন দেখি মানে মনে হয় সবাই খুশি না এরকম, মানে এত অখুশি থাকলে কেমনে হবে রে বাবা। এই যে আমাকে সবচেয়ে সুন্দর উত্তর দিচ্ছে একজন, স্যার আপনি আপনার মতো করে দিবেন, আমি আমার মতো করে দিব, এটাই বেস্ট। সবার কথা শুনতে গেলে হবে না তো। দেখি সবুজ বলো ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সবুজ বলো ভাই। স্যার আমরা তো মুদ্রাস্ফীতি ব্যাখ্যায় হ্যাঁ ফিশারের সমীকরণটি করলাম। হ্যাঁ 2017 মানে 17তম নিবন্ধনে একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। হ্যাঁ এটা আমার কাছে অনার্স পড়াকালীন সময় খুব জটিল লাগছে, আমি এটাকে অ্যাভয়েড করছি। 17তমতে আসলে সেটা কি 18তম লিখে যেতে আসবে স্যার? আসার সম্ভাবনা কম, সেজন্য আমি পড়াই নাই। বেঁচে গেলাম স্যার, এটা মাথায় ঢোকে না স্যার, আচ্ছা, আমার কাছে খুব টাফ মনে হয়। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব, জি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, এই জন্য আমি পড়াই নাই এটা। এটা আসার সম্ভাবনা কমের জন্য আমি যেগুলো আসে ওগুলাই পড়াই আর কি। ওকে স্যার। একজন প্রশ্ন করছো ব্ল্যাঙ্ক চেক কি স্যার, এটা কি বলো, ব্ল্যাঙ্ক চেক কেস কেন হয় স্যার বুঝিয়ে বলেন দয়া করে। রয়্যাল বলছে, আচ্ছা ব্ল্যাঙ্ক চেক মানে হচ্ছে তুমি একটা চেকের ভিতরে তুমি যখন চেক দিবা, সেখানে হচ্ছে চেক যে পাবে তার নাম লিখতে হয়, অ্যামাউন্ট লিখতে হয়। এখন তুমি যদি একটা চেকের ভেতরে তুমি যদি তাকে খালি চেক দাও, দেখা গেছে আরেকজন সেই চেকটাকে মিস ইউজ করতে পারে, সেই চেকে তার নাম বসায় সে হয়তো 1 কোটি টাকা লিখে দিচ্ছে, পাবে 1 লাখ টাকা, লিখে দিচ্ছে 1 কোটি টাকা। তো ওইটা লিখে দিলে তখন ওই চেকটা যদি তুমি ব্যাংকে জমা দাও, তো ব্যাংক তো জানবে যে তোমার সাইন আছে, তোমার সবকিছু আছে, তুমি সাইন করে খালি চেক তারা দিছো, সে এখানে উল্টাপাল্টা লেখা জমা দিচ্ছে, তখন এটা একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং মামলা হয়। সো এটা ব্ল্যাঙ্ক চেক, এটাকে ব্ল্যাঙ্ক চেক বলে। ব্ল্যাঙ্ক চেক মানে তুমি তোমার ইচ্ছা মতো অ্যামাউন্ট বসায় নিও, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। সো এই জন্য ব্ল্যাঙ্ক চেক হলে অনেক সময় মামলা টামলা বা বিভিন্ন ধরনের ঘটনা ফেস করে। ক্লিয়ার কিনা? ওকে। আচ্ছা, তারপরে আমাদের আর কে কথা বলতে চাও বলো, আর কেউ কোনো কথা বলতে চাও কিনা? আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি, তোমাদের তো আজকে পর্যন্ত 5টা ক্লাস নিলাম, আমি যদি একদিন 2টা, যে একদিন ডাবল ক্লাস নেই, তোমাদের অসুবিধা আছে? মানে তোমাদেরকে যদি একদিন ডাবল ক্লাস নিয়ে একটু আগায় দেই সন্ধ্যার পরে, মানে একটু আর একটু আগে যাওয়া দরকার আমাদের, 1-2টা ক্লাস, তাহলে একটু প্রেশার কম হবে আর কি মনে হচ্ছে। কি মনে হয় তোমাদের? একদিন ডাবল ক্লাস নিয়ে একটু আগায় আগায় দিলে ভালো হবে আমার মনে হয়, যে কোনো একদিন। তোমাদের একটু মতামত জানি তো। আমার কাছে মনে হচ্ছে আমি মাত্র 5টা ক্লাস, তো আমি তাহলে অনেক কিছু আরো পড়াইতে পারতাম, আমার একটু টেনশন ফ্রি থাকতাম আমি। সো এই জন্য একটু মনে হচ্ছে যে হয়তো বা একটা দিন যদি আমরা একটা ডাবল ক্লাস নিতে পারি, 1টা বা 2টা দিন, আমরা একটু আগায় গেলাম আর কি। সমস্যা হবে না, হ্যাঁ এখন তো মোটামুটি একটু ইয়ে করতে পারো। শুক্রবারে দিনে দেন, শুক্রবারে অনেক ইয়ে থাকে, তো আমি আবার আচ্ছা ঠিক আছে, দেখি অন্য দিনও দিতে পারি।
স্যার ক্লাস 9টা ছাড়া যে কোনো সময় নিন। ক্লাস টাইমটা তো আমি দেই না বাবা, ক্লাস টাইমটা ইয়ে থেকে দেয়, ওই যে আমাদের সার্ভিস থেকে দেয়, এটা আমার হাতে না। স্যার ক্লাস রাত 8টায় নিলে ভালো হয়। একদিন বলছে স্যার 4 ঘন্টা ক্লাস করব কিভাবে স্যার? পারবা, 1-2 দিন পারবা, কেন পারবা না? অবশ্যই পারবা। হ্যাঁ, লিখন হাত উঠাইছে, আমাদের লিখন দেখি কি বলে। লিখন কি খবর রে? আসসালামাইকুম আসসালাম। হ্যাঁ লিখন বলো। স্যার, আমি তো প্রথম অ্যাসাইনমেন্টটা জমা দেইনি কেন? স্যার। ওটা আমার সমস্যা, তার মানে আমি পাঠাবো কিভাবে এইটাই আমি বুঝতে পারিনি। তো তো দ্বিতীয়টা আমি কালকে পাঠাইলে হবে না স্যার? হবে, তুমি ওই যে মেসেঞ্জারে জমা দিবা, আমার আইডিতে ঢুকে মেসেঞ্জারে দিলে আমি পাবো মেসেঞ্জারে। জি স্যার, এটা আমি আর কি এখন বুঝেছি আর কি, আগে বুঝতে পারিনি তো এই কারণে কেউ পাঠাইতে সমস্যা পারিনি, নেই, দিলে দেখে দিব আমি, দিও। এই কারণে আর কি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো। পরপর 2টা দিন নেন। পরপর 2 দিন পারবো না রে ভাই, পরপর 2 দিন পারবো না, কারণ আমার এই শরীর অবস্থায় আমি জার্নি কম করি। আমি পরপর 2 দিন কোচিং এ, আমি শুধু তোমাদের ক্লাস নেওয়ার জন্য আসি। তো পরপর 2 দিন পারবো না, যেদিন আসবো ওই দিন 2টা ক্লাস নিয়ে দিব, এটা ভালো হয়। সব দিন না, মাঝে মাঝে 1-2টা নিলে একটু আগে থাকলাম, আমরা আগে থাকলে ভালো আমাদের জন্য। কারণ আমার একটা টার্গেট হলো মেইন পরীক্ষার আগে অন্তত 15-20 দিন আগেও যদি আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি, এটা আমার টার্গেট। যে তোমাদের ফাইনাল পরীক্ষার অ্যাটলিস্ট 20-25 দিন আগে যদি আমি ছাড়তে পারি, মানে আমার এদিকে আমি গোছাই দিতে পারি সবকিছু, তাইলে এটা আমাদের জন্য খুব ভালো হবে। ভালো হবে বলতে, নিজের পড়ার সময়টা খুব গুরুত্বপূর্ণ। যতই আমি পড়াই, যতই আমি বলি, তুমি নিজের পড়াটা যদি তুমি নিজে পড়তে পারো, তাইলে সেটা খুব গুরুত্বপূর্ণ। যত আমি বলি, আমি আলোচনা করি, আমি সাজেশন দিলাম, আমি সবকিছু দিলাম, লাভ নাই। সো এই জন্য আমি পড়াটা যদি একটু আগে গোছাই দিতে পারি, তোমাদের রিটেন পরীক্ষার আগে তোমরা একটু পড়ার সময় পাবা, সাজেশন আছে, সবকিছু আছে, এটা আমার মনে হয় তোমাদের জন্য অনেক ভালো হবে। এটা আমার মনে হয় আর কি। দেখি আমাদের সাদিক কি বলে। দেখি আমাদের সাদিকুর হাত উঠেছে। হ্যাঁ সাদিক বলো ভাইয়া। স্যার তাহলে আপনি 2-1 দিন যদি ক্লাস নিয়ে নেন, পরবর্তী সময় যে গ্যাপটা থেকে ওই সময় আমরা চাইলে কভার করে নিতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে সাদিক, যেমন ঠিক। হ্যাঁ একদিন আমারও যদি মনে না হচ্ছে, করতে আমি পারি, একটা আমি ক্লাস ওইদিন করলাম, হ্যাঁ, মাঝে মাঝে 1-2টা আরেকটা ক্লাস ক্লাস একটু নিলে পরের দিন। ভালো। হ্যাঁ, মাঝখানে যেহেতু গ্যাপ থাকছে, আমরা চাইলে পরের দিন বা একদিন পরে দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে না। সমস্যা হবে না, রাইট। থ্যাংক ইউ সাদিক ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে পাতা কিছু বলতে চায়। পাতা হাত উঠাও, আমি তো এত উদানের মধ্যে খুঁজে বাইর করবো কেমনে রে? ওই পাতা কই? হ্যাঁ পাতাকে পাওয়া গেছে। হ্যাঁ পাতা বলো, পাতা বলো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমার এই পাতা নামটা রাখছে কি, এটা আগে আমারে বলো। স্যার আমার দাদা রেখেছে। খুব সুন্দর নাম তো। উনি জীবিত আছে নাকি? না স্যার, মারা গেছে। খুব আমার সুন্দর নাম, ছোট। চাচার মেয়ের নাম লতা, আমার নাম পাতা স্যার। কি অদ্ভুত তোমাদের নামগুলা। তাও ভালো। আমার এক ছাত্রীর নাম হলো পানি। ঠিক আছে, তো আমি ওরা ছোটবেলায় পড়াইতাম। আমি বললাম তোর বোন, প্রথম যখন পড়াইছি আমি বলছি তোর বোনের নাম কি? বাতাস। ওরা ছোট, ওরা মেডিকেলের স্টুডেন্ট ছিল আমার। বলে না ভাইয়া। আচ্ছা বলো পাতা, কি বলতে চাচ্ছ বোন, বলো। স্যার আমি অ্যাসাইনমেন্ট পাঠাইছি, প্রথম অ্যাসাইনমেন্টটা, কিন্তু আমার মেসেঞ্জারে নাম আছে আমার হাজবেন্ডের নামে, আব্দুল সেলিম নামে। আচ্ছা আমি দেখে দিব, অসুবিধা নেই, আমি জি দেখে স্যার, দিব। কমেন্ট করেন স্যার কিরকম হয়েছে। আশা করি ভালো হয়েছে। তো আপনি একটু দেখে যে কত পেতে পারি এরকম যদি একটা কমেন্ট করতেন ঠিক আছে, স্যার, তাহলে। ঠিক আছে, আমি দেখে দিব। আমি একটু বলি বাবা, সবাই মনে কষ্ট নিও না। সবার অ্যাসাইনমেন্ট আমি দেখবো, সবার একটু সময় দিও। কারণ আমি হলো পড়তে হয়। মানে ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট দিলা, ওইটা সবাইটাই তো পড়তে হয়, একটু ধরে 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 ধরে। আমি যদি না পড়ি তাহলে আমি কেমন ঠিক করবো? আমার জিনিসটা পড়তে হয়, দেখতে হয়। এনটিআরসি না স্যার টিচাররা আমার তো ইয়ে দেখে, এই জন্য সবাই আমাকে একটু সময় দিও, একদম সবাইকেই বলছি, আমাকে একটু সময় দিও, না আমি স্যার, আমার দেখে ধৈর্য দেখে দিব। আছে, আপনি দেখেন, সময় করে দেখেন, সমস্যা নেই, কিন্তু ওই যে আমার নামটা তো আবার মানে আমার হাজবেন্ডের ইয়েতে আছে তো, এই অসুবিধা নেই, ঠিক আছে, মেসেঞ্জারে দেখে আব্দুল দিব, সেলিম। দেখে দিব, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ক্লাসের ব্যাপারটা যে বললেন 2টা ক্লাস একসাথে একই দিনে নিয়ে নিতে পারেন, মানে 4 ঘন্টা করা, তো এটা আমি তো এটা আপনাকে সব এটা সব সময় তো কখনোই আমার পক্ষে সম্ভব না 4 ঘন্টা ক্লাস নেওয়া। হয়তোবা মাঝে মাঝে একটু আপনি তো আগাই দিব, 1-2 দিন আর কি। স্যার আপনি তো করাইছেন 4 ঘন্টা স্যার। এখন তো সেই শারীরিক ফিটনেস আমার নাই রে বোন, আগের মতো সেটাতে এখন আমি পারতেছি না। তবে মাঝে মাঝে একটু আগাই দিতে হবে। ও, আবার আচ্ছা আল্লাহর মতে স্যার। 2-3 মাস গেলে পারবো, 2-3 মাস পরে পারবো ইনশাল্লাহ।
ওকে স্যার, ওকে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।